আচ্ছা দেখো আমাদের লাস্ট ক্লাসে লাস্ট উইকে ছিল, যদিও আমরা করতে পারি না এই ক্লাসটাই। তো তার আগে উইকে আমরা আমাদের সিলেবাস স্টার্ট করেছিলাম মোটামুটি রোটেশনাল মোশন দিয়ে। এরপরে রোটেশনাল মোশনের পরে আমরা দেখলাম প্লেন মোশন, যা নিয়ে অলরেডি একটি ক্লাস আমরা আলোচনা করেছি। তো প্লেন মোশনে আমরা দেখলাম প্লেন মোশন তো অ্যাকচুয়ালি যদি উদাহরণ দেই, একটা গাড়ির চাকার উদাহরণ দেওয়া যায় যে একটা গাড়ির চাকা, সেই গাড়ির চাকা ঘুরছে। তাহলে গাড়ির চাকা যখন ঘুরে সে অ্যাকচুয়ালি রোটেটও করে এবং তার সাথে সাথে সামনের দিকেও এগোয়। তার মানে আলটিমেটলি এখানে কিন্তু একটা কমপ্লেক্স মোশন হয়, একসাথে রোটেশনও হয় এবং ট্রান্সলেশনও হয়, এবং এই দুটো কাজ একসাথেই হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এই মোশনকে নাম দিয়েছিলাম প্লেন মোশন, একটু কমপ্লেক্স মোশন। এবং এই মোশনের সবচেয়ে কমপ্লেক্সিটি বিষয় হচ্ছে, এই গাড়ির চাকার ক্ষেত্রে বলতে পারি, যখন এটি ঘুরে তখন যে পয়েন্টে টাচ করে থাকে সে পয়েন্টের রেসপেক্টে আসলে রোটেট করে। যখন এই গাড়ির চাকাটি ঘুরে অন্য একটি, ধরে নাও এখানে যেই পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি তখন রোটেট করার কারণে এদিকে চলে এসেছে, তো নতুন একটি পয়েন্ট টাচ করে আছে। তো যে পয়েন্টটি টাচ করে থাকে শুধুমাত্র সে পয়েন্টের রেসপেক্টেই ওই ইনস্ট্যান্টে ঘুরতে থাকে। এনিওয়ে, এই প্লেন মোশন একটি কমপ্লেক্স মোশন। এই কমপ্লেক্স মোশনকে সলভ করার জন্যে আমরা একটা টেকনিক দেখেছিলাম, তা হচ্ছে যে এই গাড়ির চাকার উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায় যে আমরা প্রথমে এটাকে চিন্তা করব যে এই চাকাটিকে সম্পূর্ণ আমরা ট্রান্সলেট করে সামনে নিয়ে যাব। এরপরে তার সেন্টারের রেসপেক্টে একে রোটেট করাবো। তাহলে আলটিমেটলি এক কাজই হলো। এখানে এই কাজটি একই সাথে সাইমultaneous হয়, অর্থাৎ একই সাথে রোটেশন এবং ট্রান্সলেশন হয়। এবং তোমরা আগের ক্লাসে দেখেছো এর মোশনগুলো ঠিক এরকম সাইক্লয়েড মোশনের মতো এর অ্যাকচুয়াল মোশন আসলে। কিন্তু আমরা দেখলাম এভাবে সাইক্লয়েড মোশন তো আমরা অ্যানালাইসিস করা শিখিনি। তো একে আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি যে প্রথমে ট্রান্সলেট করে সরে যাবে, এরপরে রোটেট করবে। প্রথমে ট্রান্সলেশন, এরপরে রোটেশন, এভাবে করলে আমরা সলভ করতে পারি। বাট এটা কিন্তু মনে করার কোনো সুযোগ নেই যে ট্রান্সলেশন হলো এরপরে রোটেশন হলো, এই দুটো কাজ সাইমultaneously হলো এবং মোশন, এই যে সাইক্লোয়েডাল বা যে কমপ্লেক্স মোশনই আছে, কিন্তু আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য এরকম একটা টেকনিক আমরা অবলম্বন করি। এরপরে লেসনে আমরা দেখব আমরা ডিফারেন্ট অন্য একটি টেকনিক অ্যাপ্লাই করব এই প্রবলেম সলভ করার জন্য। তো যাই হোক, ট্রান্সলেশন আর রোটেশনের কথাও যদি বলি, ট্রান্সলেশনাল মোশন হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, এরকম একটা অবজেক্ট, সেই অবজেক্টটির যতগুলো পয়েন্ট আছে, অবজেক্টটির যে কোনো পয়েন্টই যদি তুমি চিন্তা করো, যদি এটি মুভ করার পরে অন্য কোনো জায়গাতে আসার পরে দেখা যায় ওই সমস্ত পয়েন্টগুলো ঠিক আগের জায়গা, মানে আগের পজিশনেই আছে। অর্থাৎ একটি পয়েন্টের যদি তুমি পাথ চিন্তা করো, অন্য পয়েন্টের পাথও যদি চিন্তা করো, তাহলে প্যারালাল হবে। এভাবে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পাথ যদি প্যারালাল হয়, তাহলেই তাকে কেবল বলে ট্রান্সলেশনাল মোশন। অর্থাৎ এই ধরনের মোশনে অ্যাকচুয়াল যে বডি আছে সে বডির কোনো মুভমেন্ট ঠিক বলা যাবে না, কোনো টিল্টিং হয় না। অর্থাৎ বডি যেরকম একদম দাঁড়ানো অবস্থায় ছিল এরকম দাঁড়ানো অবস্থায় থেকে যায়। আরও স্পেসিফিক বলতে গেলে যে প্রত্যেকটি পয়েন্ট থেকে যদি আমরা পাথ ড্র করি তাহলে দেখা যাবে সবগুলো পাথই প্যারালাল। কিন্তু রোটেশনাল মোশনের কনসেপ্টটা ছিল এমন যে রোটেশনাল মোশন হচ্ছে এই বডির এরকম হবে না, বডি কোনো একটা এক্সিসের রেসপেক্টে বা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সার্কুলার পাথে ঘুরতে থাকবে। তাহলে কেমন হবে, যদি এখানকার কোনো পয়েন্ট নাও, সেই পয়েন্টের মুভমেন্টের সাথে এই পয়েন্টে যদি পাথ তুমি ড্র করো, এই পয়েন্টের পাথ তুমি ড্র করো আর মাঝখানের একটা পয়েন্টের পাথ তুমি ড্র করো, তাহলে দেখবা দুটোর পাথ ঠিক একরকম না, এক সমান না, তাই না? হতে পারে এটাও সার্কুলার কিন্তু এক সমান না। কিন্তু ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে তারা প্যারালালও হবে এবং একই সমান হবে। এনিওয়ে, এগুলো ছিল আগের আলোচনা। তো আমরা দেখেছি যে প্লেন মোশন ছিল
গাড়ির চাকা দিয়ে উদাহরণ দিলাম। এই প্লেন মোশন শুধুমাত্র গাড়ির চাকা না, এরকম কোনো রড বা শ্যাফটের মধ্যেও হতে পারে। ধরে নাও একটি রড বা শ্যাফট রয়েছে। তাহলে আমি যদি একে একটি পয়েন্ট ফিক্স করে দেই, না ধরে নাও এখানে দুটো পয়েন্ট আছে। তাহলে এই দুটো পয়েন্টের পরে এই রডটি এখানে চলে আসলো। এখানে চলে আসলো। এই রডটি এখানে চলে আসলো। এখানে চলে আসার পরে এই পয়েন্ট আগের দুটো পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা দেখব যদি পাথ ড্র করি, তাহলে এটার পাথও যেমন এইটার পাথও ঠিক একই রকম। তাহলে দেখা যাবে যে পাথ ড্র করলে সেমই হলো। তাহলে এই যদি এভাবে আসে সবগুলো পয়েন্ট, যেমন উপরের পয়েন্টও যেভাবে মুভ করেছে, নিচের পয়েন্টটি ঠিক একই রিদমে মুভ করেছে এবং এদের পাথ যদি আমরা ড্র করি প্যারালাল এবং সমান, তার মানে এই মোশন হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, তাই না? যেগুলো আমরা নর্মালি শিখেছি। আবার যদি এমন হতো যে এই রডটি রয়েছে, এই রডটির দুটো পয়েন্ট ছিল, তো একটি পয়েন্ট আমরা ফিক্স করে দিলাম, এই পয়েন্টটি আমরা ফিক্স করে দিলাম, এটা ধরে নাও ফিক্সড হয়ে গেল। তাহলে ফিক্সড হয়ে গেলে অন্য যে পয়েন্টটি আছে, এখন যদি এই পয়েন্টটিকে এভাবে সার্কুলার পাথে ঘুরাই, তাহলে কিন্তু এই যে আমরা স্টাইলটি পাবো, একে বলা হবে রোটেশন। অর্থাৎ এক্ষেত্রে একটি পয়েন্ট ফিক্সড আছে এবং অন্য পয়েন্ট মুভ করছে সার্কুলার পথে, যদি দুটো পয়েন্ট চিন্তা করে থাকি। যদিও এইটার মধ্যে অনেক পয়েন্ট চিন্তা করা যেতে পারে, সিম্পলিসিটির জন্য বলছি যে ট্রান্সলেশনাল হলো সবগুলো যত পয়েন্ট আছে সব এক স্টাইলে সরে গেল, আর রোটেশনাল হলো একটি পয়েন্ট ফিক্স থাকলো, হতে পারে ভেতরে বা বাইরে, যে কোনো একটি পয়েন্ট ফিক্স থাকলো, ফিক্স থেকে অন্য পয়েন্টটি ঘুরতে থাকলো। তাহলে এ হলো ট্রান্সলেশন, এই হচ্ছে রোটেশন। আর এই সমস্ত বারের ক্ষেত্রে যদি এমন কোনো ঘটনা ঘটে, ট্রান্সলেশনাল হলে কি হবে, এই দুটো পয়েন্টই একই রিদমে সামনে এগোতে থাকবে বা পিছনে যেতে থাকবে, উপরে বা নিচে যেতে থাকবে। রোটেশন হলে কি হবে, একটি পয়েন্ট ফিক্স থাকবে, অন্য পয়েন্ট ঘুরতে থাকবে। আর যদি এমন হয় এই পয়েন্টটি একদিকে যাচ্ছে আর এই পয়েন্টটি অন্যদিকে যাচ্ছে, এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমরা এটাকে বলবো প্লেন মোশন। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো প্লেন মোশন। অর্থাৎ দুটো পয়েন্ট আরবিট্রারিলি ভাবে এটা একদিকে যাচ্ছে ওটা অন্যদিকে যাচ্ছে, তার মানে প্লেন মোশন হয়েছে এখানে। দুটো পয়েন্ট যদি একই রিদিমে যেত তাহলে ট্রান্সলেশনাল, একটি ফিক্স থেকে অন্যটি ঘুরতো তাহলে রোটেশনাল, এবং দুটো পয়েন্ট যদি আবল তাবল স্টাইলে মুভ করতে থাকে, একটা এদিকে আর একটা অন্যদিকে, তাহলে প্লেন মোশন। আচ্ছা, আমার এখানে বোধহয় কিছু প্রবলেম হচ্ছে, একটু দেখি কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমরা তো স্ক্রিনটি দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে মাঝখানে করো। এনিওয়ে, তাহলে আমরা আমরা কিন্তু এই প্লেন মোশন মোটামুটি স্টার্ট করেছিলাম এবং আমরা দেখেছি যে এই প্লেন মোশনকে আমরা ডিভাইড করে ট্রান্সলেশনাল এবং রোটেশনাল হিসেবে কনসিডার করে আমরা প্রবলেম সলভ করতে পারি। তো আজও আমরা একটি প্রবলেম সলভ করব। তো এখানে একটি রড এ বি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এ রড টাচ করে আছে এই হরাইজন্টাল সারফেসের সাথে এবং বি রড টাচ করে আছে, সরি এই বি পয়েন্ট রডের বি প্রান্ত টাচ করে আছে এই এরকম একটি ইনক্লাইন বাঁকা একটি ধরে নাও প্লেনের সাথে। হ্যাঁ, তাহলে এখন এখানে বলা হচ্ছে যে এ বি এই রডটি এই যে অ্যাঙ্গেলে দুটো প্লেন রয়েছে, সেই প্লেনের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। হ্যাঁ, এই ফ্লোরের সাথে এবং এই যে বাঁকা ওয়ালের সাথে এই রডটি ফ্রিলি মুভ করতে পারে। আচ্ছা,
তাহলে এখন বলা হচ্ছে যে অ্যাট দ্য ইনস্ট্যান্ট শোন দ্য ভেলোসিটি অফ এন্ড এ ইজ 1.4 মিটার পার সেকেন্ড টু দ্য লেফট। অর্থাৎ এই যে টাচিং পয়েন্ট এ, এই যে টাচ করা পয়েন্ট এ, এই এ পয়েন্টটি কোনো এক সময়ে এদিকে যাচ্ছিল, এই লেফট দিকে যাচ্ছিল এবং সেটার ভ্যালোসিটি হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, বাম দিকে। তাহলে এটা যদি এদিকে যায় তাহলে এই বি বি পয়েন্ট যেটা আছে, এই টাচ করা বি পয়েন্টটি, সেই পয়েন্টটি কোন দিকে যাবে? সে পয়েন্টটি নিশ্চয়ই নিচের দিকে। এদিকে, তাই না? এই লাইন বরাবর চলে আসবে, তাই তো? ওর তো সরাসরি ডাইরেক্ট নিচে যাওয়ার কোনো চান্স নাই, তাহলে তো এই ওয়াল ভেঙে ফেলতে হবে। তাহলে ও যদি ফ্লোরের সাথে টাচ করে, যেহেতু টাচিং পয়েন্ট তো টাচ করে করেই যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বের করতে বলা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড, রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, এবং দ্য ভেলোসিটি অফ দ্য এন্ড বি অফ দ্য রড, এই বি এর প্রান্তের ভেলোসিটি, যে ভেলোসিটি আমরা ড্র করলাম, এটা বের করতে বলা হয়েছে। এবং এখানে যেহেতু প্লেন মোশন হবে, তার মানে এখানে এই রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, যে কোনো দিকেই হতে পারে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। তো আমরা আমাদের ডেটা লেখার আগে আমরা যদি রডটাকে ড্র করি, এই রডের দুটো পয়েন্ট, হ্যাঁ, একটি এ পয়েন্ট, অন্যটি বি পয়েন্ট। আসলে এই পয়েন্ট বলতে এই টাচিং পয়েন্টটা আমি বুঝিয়েছি, যদিও এখানে মাঝখানে দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি টাচিং পয়েন্ট। এনিওয়ে, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্টটি সরে যাবে বাম দিকে হরাইজন্টালের সাথে, তাহলে ভি এ, আর বি পয়েন্টটি সরে যাবে জাস্ট এখানকার এই যত অ্যাঙ্গেল আছে এরকম একটি অ্যাঙ্গেলে। এখন আমাদের এই বি পয়েন্টের মুভমেন্টের ভ্যালোসিটি বের করতে বলা হয়েছে এবং এর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা বের করতে বলা হয়েছে। তাহলে আচ্ছা, আমরা কিন্তু একটু অ্যাঙ্গেল বের করে নিই, এখানে কত অ্যাঙ্গেল হতে পারে। আমরা যদি অ্যাঙ্গেল বের করি তাহলে এখানে দেখো, এই রডটি দেওয়া আছে 500 আর এই হাইট দেওয়া আছে 300। তাহলে এইরকম একটা ত্রিভুজ যদি চিন্তা করি, ডাইরেক্ট একটা ত্রিভুজ যদি চিন্তা করি, যেটার হাইট হচ্ছে, লম্ব হচ্ছে 300 এবং অতিভুজ হচ্ছে 500, তাহলে এটা কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যেতে পারি সাইন করে, এবং সেটা আমরা পেলাম 36.87। তোমরা চেক করে দেখো, এরকমই হবে। তাহলে এই অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেল পেয়ে গেলে এখন আর একটু কাজ করতে হবে। এই এই অ্যাঙ্গেলটা যদি আমরা জানতে চাই, এটা তো পেয়ে গেলাম, হ্যাঁ, এটা 36.87, ওকে। এই অ্যাঙ্গেলটা যদি জানতে চাই, এই অ্যাঙ্গেলটা কত, বা এই যে এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি জানতে চাই, এটা জানতে চাইলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, যেখানে কিছু ডেটা দেয়া আছে, এই 125 দেয়া আছে, 125 হচ্ছে মোটামুটি এই এইটুকু হচ্ছে, সরি, এইটুকু হচ্ছে 125, এইটুকু হচ্ছে 125। তাহলে 125 আর হাইট দেয়া আছে 300, তার মানে এইটা হচ্ছে 300 আর এটুকু হচ্ছে 125। তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা পেতে পারি। এই অ্যাঙ্গেলটা পেতে পারি। এই অ্যাঙ্গেলটা যদি পাই 300 কিভাবে পেতে পারি, এটাকে তখন লম্ব ধরবো, 125 হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে 300, কারণ কোণের বিপরীতে যা থাকে সেটাকে বলে লম্ব, তাই না? যে অ্যাঙ্গেল বের করতে চাও সেটার বিপরীতে যা থাকে তা হচ্ছে লম্ব। তাহলে 125কে লম্ব ধরলে আর এটাকে 300কে যদি ভূমি ধরি, তাহলে লম্ব বাই ভূমি করলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো। আর এই অ্যাঙ্গেলটা পেয়ে যাওয়ার মানেই হচ্ছে এখানকার অ্যাঙ্গেল, এখানকার টোটাল অ্যাঙ্গেল 90 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানকার টোটাল অ্যাঙ্গেল যদি 90 যোগ করে দিলে আমরা পেয়ে যাই 90 আর ওই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও যদি আমরা পেয়ে যাই, আর এটা আমাদের অলরেডি জানা আছে 36, তাহলে এখানে তো একটি ত্রিভুজের মতোই দেখা যায়, এটা তো একটা ত্রিভুজের মতোই। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসাবে এই দুটো যদি আমাদের জানা হয়ে থাকে, তাহলে থার্ডটা আমরা পেয়ে যাব। সেখানে আমরা দেখলাম এর ভ্যালু হচ্ছে 30.51। তোমরা নিজেরা একটু চেক করে নিও, হ্যাঁ। যেহেতু অ্যাঙ্গেল বের করার মধ্যে আসলে শুধু একটু টেকনিক আছে, তাছাড়া বাদবাকি এখানে অ্যাঙ্গেল বের করা শেখার মতো কোনো কিছু নাই। এনিওয়ে, তাহলে এটা 30.51 হয়ে গেল, আর এখানে 36, আমরা অ্যাঙ্গেলগুলো বের করে রাখলাম। এখন আমাদের, তোমরা তো এটা নিশ্চিত হয়ে গেছো যে এই এ পয়েন্ট মুভ করছে এদিকে, বি পয়েন্ট মুভ করছে এদিকে, তার মানে এটা কি মোশন? প্লেন মোশন, রাইট? আচ্ছা, তাহলে এটা যদি প্লেন মোশন হয়ে থাকে, তাহলে আমাদের প্লেন মোশনের প্রবলেম সলভ করার স্টাইলটা কেমন ছিল, যে আমরা প্রথমে এই রডটিকে
এই রডটি তো বাম দিকে মুভ করছে, রডটি বাম দিকে মুভ করছে, রডটি যে বাম দিকে মুভ করছে, আমরা প্রথমে কি করব, এই রডটি পুরো রডটিকে এখানে নিয়ে আসবো। ধরুন এই পুরো রডটিকে সরি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, পুরো রডটিকে এখানে নিয়ে আসলাম। কোন ভেলোসিটিতে নিয়ে আসবো? এই এ ভেলোসিটিতে যে মুভ করছে সম্পূর্ণ বডিটিকে এ ভেলোসিটিতে, পুরো বডিটিকে এ ভেলোসিটিতে নিয়ে আসলাম। পুরো বডিটিকে এ ভেলোসিটিতে নিয়ে আসলাম। এরপরে এই এ পয়েন্টটাকে ফিক্স করে, যেহেতু বি পয়েন্ট থেকে সরে গেছে, এ পয়েন্টটাকে ফিক্স করে একে রোটেট করালাম। রোটেট করলে সেই বি পয়েন্ট আবার এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের যে চাওয়া ছিল সেটা হয়তো হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। এরকম প্রবলেম কিন্তু আমরা লাস্ট ক্লাসে করেছি। শুধুমাত্র তোমাদের মাঝখানে একটি ক্লাস এই বাদ পড়ার কারণে, ডিসকন্টিনিউশনের কারণে আমি এই কাজগুলো আবার দেখাচ্ছি। তোমরা কনফিউশন থাকলে আমাকে একটু বলো। হ্যাঁ, তাহলে আমরা এটা করতে পারি যে প্রথমে এই এ ভ্যালোসিটিতে সম্পূর্ণ রডটিকে সরিয়ে ফেললাম। এরপরে বি পয়েন্টকে এ পয়েন্টকে ফিক্স রেখে বি পয়েন্টকে ক্লকওয়াইজ রোটেট করালাম, ঠিক এখানে যেমনটা দেখিয়েছি। রডটা এখানে ছিল ফার্স্টে, সেই রডটাকে প্রথমে এ ভ্যালোসিটিতে একদম এ পাশে নিয়ে আসলাম। এরপরে এ পয়েন্টকে ফিক্স রেখে, এ পয়েন্টটাকে ফিক্সড রেখে ক্লকওয়াইজ রোটেট করিয়ে দিলাম। তাহলেই সেই একই যে প্লেন মোশন বি বি পয়েন্টটি নিচের দিকে যাওয়া, অর্থাৎ এই ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের নিচের দিকে যাওয়া, এই ব্যাপারটি কিন্তু হয়ে গেল। তার মানে আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু এমন বলতেই পারি যে এ পয়েন্ট সম্পূর্ণ বামে চলে গেল, প্লাস এর সাথে এ পয়েন্টকে ফিক্সড রেখে বি পয়েন্টকে রোটেট করালাম, যার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। আর যেহেতু বি পয়েন্ট রোটেট করেছে, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি এই ট্যানজেনশিয়াল ভেলোসিটি দিয়ে, যে বি পয়েন্টের ভেলোসিটি কোথা থেকে? এ থেকে, এ পয়েন্টকে ফিক্সড রেখে বা এ থেকে। অথবা অন্যভাবেও বলা যায় ভি অফ বি, বি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে। এর সাপেক্ষে এভাবে বলতে গেলে যাদের কনফিউশন লাগে তারা হয়তো বলতে পারো যে বি এর ভ্যালোসিটি এ থেকে বা এ পয়েন্টকে ফিক্স রেখে। এনিওয়ে, তাহলে আলটিমেটলি আমরা কি কাজ করলাম? আমরা এই যে বি পয়েন্ট নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে বলতে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল বরাবর নিচের দিকে নেমে যাবে, এই কাজটুকু করার জন্য আমরা পুরো বডিটাকে প্রথমে বামে মুভ করালাম। বামে মুভ করিয়ে যে কাজটা এখানে করেছি, পুরো বডিটাকে বামে মুভ করিয়েছি। এরপরে এ পয়েন্টকে ফিক্সড রেখে ক্লকওয়াইজ রোটেট করিয়েছি। এই বিষয়টা কি ক্লিয়ার তোমরা? জি স্যার। Yes, sir. স্যার একটু এখানে করবো। এখানে কানেকশন একটু লো হয়ে গেছিল তো। আবার একবার বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার একবার বলছি যে আমরা এই যে রডটা দেখলাম, এই রডটা আসলে মুভ করছে, এ পয়েন্ট এদিকে মুভ করছে আর বি পয়েন্ট এই বরাবর মুভ করবে, যেটা আমরা বুঝতেই পারছি। যদি এ পয়েন্ট বামে যায়, বি পয়েন্টের তো এই স্লিপ কেটে কেটে নিচের দিকে আসারই চান্স আছে, অন্য কোনো চান্স নেই। তাহলে দুটো পয়েন্ট যদি দুটো ডাইরেকশনে মুভ করে, তার মানে এই মোশন হচ্ছে প্লেন মোশন। এটাকে রোটেশনও বলা যায় না, ট্রান্সলেশনও বলা যায় না। এখানে রোটেশন ট্রান্সলেশনের সংমিশ্রণ সাইমultaneously ঘটে, যেটাকে আমরা বলছি প্লেন মোশন। তাহলে এই প্লেন মোশন সলভ করার জন্য আমাদের একটা টেকনিক আমরা যা জানতে চাই, আমাদের জানা আছে, সেই টেকনিকটা হচ্ছে প্রথমে এই ফুল বডিটাকে ট্রান্সলেট করে সরিয়ে ফেলতে হবে। ধরে নাও আমরা এই ফুল বডিটাকে এ ভ্যালোসিটির রেসপেক্টে, মানে এ পয়েন্টে যত ভ্যালোসিটি আছে সেই ভ্যালোসিটিতে এটাকে এইখানে নিয়ে আসলাম, এরকম একটা জায়গায়। আমার যদিও ওইগুলো স্ট্রেইট লাইন হচ্ছে না, স্ট্রেইট, হ্যাঁ, এই জায়গাতে নিয়ে আসলাম। তাহলে পুরো বডিটা এখানে চলে আসলো, এ পয়েন্টটা এখানে চলে আসলো আর বি পয়েন্টটা এখানে চলে আসলো। তাহলে বি পয়েন্টটা হলো এখানে আর এ পয়েন্টটা হলো এখানে। এই কোন ভ্যালোসিটিতে সরালাম একে? এ পয়েন্টে যে ভ্যালোসিটিতে ছিল সেই ভ্যালোসিটিতে পুরো বডিকে সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলার পরে তো আলটিমেটলি আমাদের কাজ হলো না। আমাদের কাজ ছিল এ পয়েন্ট সরবে আর বি পয়েন্ট এই লাইন বরাবর নিচে সরবে। এখন এ পয়েন্ট সরিয়ে ফেলেছি, এ কথা ঠিক, কিন্তু বি পয়েন্ট তো আসলে আগের জায়গাতে আসেনি। তাহলে আমরা এই পয়েন্টকে ট্রান্সলেট করালাম, এই পয়েন্টের জায়গায় চলে এসেছে, আসার কথা ছিল। তাহলে এখন এই পয়েন্টকে আমরা ফিক্স করে দিব। এই পয়েন্টকে ফিক্স করে এই বি পয়েন্টকে রোটেট করাবো। তাহলে বি পয়েন্টকে রোটেট করলে ধরে নাও এই পয়েন্টটা আলটিমেটলি এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যে কাজটি আসলে অ্যাকচুয়াল হতো তা হচ্ছে এ পয়েন্ট বামে চলে যেত আর বি পয়েন্ট নিচে চলে আসতো এই ইনক্লাইন্ড বাঁকা লাইন বরাবর।
বাঁকা ওয়াল বরাবর। তাহলে তাই হলো যে এ পয়েন্ট বামে চলে গেল, বি পয়েন্ট বাঁকা লাইন বরাবর নিচে চলে আসলো। যেটা অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল সেটাই হলো, কিন্তু আমরা এই কাজটি করলাম কিভাবে? আমরা প্রথমে এ পয়েন্ট বি পয়েন্ট সবগুলোকেই বামে সরিয়ে নিলাম, এ পয়েন্টে যে ভ্যালোসিটি ছিল ওই স্টাইলে সরিয়ে নিলাম। এরপরে এ পয়েন্টকে ফিক্সড রেখে একে রোটেট করালাম, বি পয়েন্টকে রোটেট করে টাচ পয়েন্ট পর্যন্ত আনলাম। এবার কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে এ পয়েন্ট বামে চলে গেল, এইভাবেই লিখেছি যে বি পয়েন্টকে নিচে আসবে, এইটা নিশ্চিত করার জন্যে আমি এ পয়েন্ট বি এই ভ্যালোসিটিতে নিচে আসবে এটা নিশ্চিত করার জন্য এই ভ্যালোসিটিতে পুরো রডটিকে সরালাম, এর সাথে প্লাস করলাম কি, এর সাথে প্লাস হচ্ছে এ পয়েন্টকে ফিক্স করে দিব, এরপরে বি পয়েন্টকে রোটেট করাবো। এখন বি পয়েন্টকে রোটেট করালে তোমরা রোটেশন থেকে শিখেছো যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি থাকে রোটেশনের, আর যে পয়েন্টটি রোটেট করে সেই পয়েন্টের আমরা ভ্যালোসিটি বের করতে পারি। সেই পয়েন্টের ভ্যালোসিটিকে এভাবে লিখে যে পয়েন্ট রোটেট করবে সেই পয়েন্টের ভ্যালোসিটি ভি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ যে পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে তাকে এরকম অবলিক দিয়ে পরে লিখতে হয়, আর যে পয়েন্টটি রোটেট করছে তাকে প্রথমে লিখতে হয়। অথবা এটাকে এভাবে পড়া যায় যে বি এর ভ্যালোসিটি ফ্রম এ, অর্থাৎ এ থেকে এ পয়েন্ট যেহেতু এটি, তাহলে এ থেকে এই বি এর ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু এ। এনিওয়ে, তাহলে আমরা যদি সামনে আগাই, আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমি 53 মনে করছি। তোমরা ওই অ্যাঙ্গেলটা দেখো, এটা 53 হবে। একটু হিন্টস দিয়ে দেই যে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি। এখানকার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা ছিল 36 এর মতো, তাই না? 36.87, এই যে আমরা এখানে দেখলাম এই অ্যাঙ্গেলটি 36.87। তাহলে 36.87 যদি হয়, তাহলে আমরা এখানে একটি একান্তর কোণ চিন্তা করতে পারি। একান্তর কোণ হলে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে? 36.87। তাহলে 36.87 যদি হয়ে যায়, তোমরা এই দেখো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে তুমি এটা অলরেডি জানো 36.87, আর এটা তো ট্যানজেনশিয়াল, একদম স্পর্শক আকারে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 36.87 90 পুরো 180 থেকে বাদ দিলে ওইটা 53.13 হয়ে যায়। এই অ্যাঙ্গেল এগুলো তোমাদের জন্য আমার ধারণা ইজি বের করা। তাহলে আমি এখন এভাবে লিখতেই পারি যে এই বি পয়েন্টের ভ্যালোসিটি, বি পয়েন্ট নিচের দিকে আসবে, এটা পাওয়ার জন্য আমরা পুরো বডিটিকে এ ভ্যালোসিটিতে বামে সরিয়ে দিয়েছি, এরপরে এ পয়েন্টকে ফিক্সড রেখে বি পয়েন্টকে ঘুরিয়েছি। তাহলে আমি ঠিক এভাবে লিখলাম যে বি ভ্যালোসিটি পাওয়ার জন্যে, অর্থাৎ বি নিচের দিকে যাবে এই অংশ পাওয়ার জন্যে এ ভ্যালোসিটিতে বামে সরিয়েছি, প্লাস ভি অফ বি, অর্থাৎ বিকে সরিয়েছি এ কে ফিক্সড রেখে রোটেশন করিয়েছি। তো এই কথাটা নর্মালি আমরা লিখলাম। এবং তোমরা জানো যেহেতু এই অংশটা রোটেশন, আসলে এই অংশটা তো রোটেশন, তাই না? রোটেশন বা সার্কুলার মোশন যাই বলো, এই পয়েন্টটা ফিক্স থাকে আর এই পয়েন্টটি রোটেট করতে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানকার যে ট্যানজেনশিয়াল ভ্যালোসিটি, অর্থাৎ স্পর্শক ভ্যালোসিটি ভি বি বাই এ, এটাকে খুব ইজিলি এরকম লেখা যায় যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা ইন্টু আর বি বাই এ, অর্থাৎ এটার সাথে ওমেগা গুণ দিয়ে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু ওই পজিশনটা কত সেটা বের করা, অর্থাৎ আর পজিশন অফ বি কোথা থেকে, বি এর দূরত্ব কোথা থেকে, এ থেকে। ঠিক এভাবে আমরা লিখি যে এটা যেহেতু এ আর এটা যেহেতু বি, একটু লিখেই নিই, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তাহলে আমরা ওই বি পয়েন্টের দূরত্ব কোথা থেকে, এ থেকে, আর অফ বি উইথ রেসপেক্ট টু এ, এভাবে আমরা লিখে থাকি। তো এনিওয়ে, এই আমাদের চলে আসলো। এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমাদের এই যে প্রথম ইকুয়েশনটা আমরা খেয়াল করি, আমাদের এই কাজটুকু করতে হবে। আমরা যেহেতু ভেক্টর ভি বি এর ডিরেকশন একদিকে, এ এর ডিরেকশন অন্যদিকে, ভ্যালু ডিফারেন্ট, আবার ভি বি বাই এ তাও আবার আরেক দিকে, মোটামুটি আমরা এই দিকগুলো বের করে ফেলেছি। তাহলে আমরা যদি এরকম করে এই দুটোকে যোগ করি তাহলে অন্যটা পাবো। তো আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল রুল ব্যবহার করে এই কাজটা আসলে করতে পারি, অথবা তোমরা জানো যে কার্টেশিয়ান ফর্মেটে আই জে কে ব্যবহার করেও করা যায়। তো আমি দুভাবেই করব। প্রথমে আমি ভেক্টর স্টাইলে করি। ভেক্টর স্টাইলে এর সাথে যোগ দিব কি, বি বাই এ। তাহলে এ ড্র করলাম, ভি অফ এ, ভি অফ এ ড্র করলাম, এর সাথে যোগ দিব কি,
বি বাই এ। তোমরা জানো ভেক্টর ট্রায়াঙ্গেল রুলে যদি আমরা যোগ করতে চাই তাহলে একটি ভেক্টরের সাথে আরেকটি ভেক্টর এভাবে দিতে হয়, একই অর্ডারে দিতে হয়, তাই না? এর যখন এই টেইল থেকে শুরু হবে, টিপে যেয়ে শেষ হবে, এরপরে আবার এটার টেইল ওখান থেকে শুরু হয়ে টিপ অন্য দিকে যাবে, একই অর্ডারে দিতে হবে। তাহলে আমরা ভি অফ এ দিলাম, তার সাথে ভি অফ বি বাই এ, এই অংশটা যদি লিখি ভি অফ বি বাই এ কোন দিকে, মোটামুটি এই দিকে, তাহলে ওই পয়েন্টকে ওরকম করে লিখলাম ভি অফ বি বাই এ। তাহলে এই দুটো যোগ করলে আলটিমেটলি কি পেয়ে যাব? আলটিমেটলি পেয়ে যাব ওই বি পয়েন্টের ভ্যালোসিটি। তাহলে ভি অফ বি, এই তো। যদি দুটো যোগ করলে অন্যটি পাওয়া যায়, সেগুলো ভেক্টর ট্রায়াঙ্গেল রুলে সেটাকে বিপরীত ডাইরেকশনে দিতে হয়, তাই না? ওই অর্ডারে দেয়া যায় না। এগুলো তোমরা আগেই শিখেছো, বারবার বলছি না। দেখো, তাহলে এখন আমরা এই ট্রায়াঙ্গেলটি ড্র করে ফেললাম। এই ভেক্টরের যোগ করার জন্য আমাদের এই ট্রায়াঙ্গেলের হেল্প আমরা নিলাম, যেহেতু আমরা পোলার ফর্মে চিন্তা করেছি যে আমরা এই সলভটা পোলার ফর্মে করব। আইজেকে এর স্টাইলে বা কার্তেশিয়ান ফর্মেটে আমরা করব না। তাহলে পোলার ফর্মে করলাম। আমি একদম ভেক্টরগুলো ড্র করলাম, ভি এ, তার সাথে ভি বি বাই এ, এই ডিরেকশন আছে, এই ডিরেকশনে দিলাম, আর ভিবি। এখন এখানকার অ্যাঙ্গেলটা কত আমরা একটু জানতে চাই। এটা আমাদের জন্য জানা খুবই সহজ, যে ভি অফ এ কোন দিকে, বাম দিকে, আর ভি বি বাই এ কোন দিকে, এই ডিরেকশনে। তাহলে ভি বি বাই এ আমরা এখান থেকে চিন্তা করি, ভি বি বাই এ কোন দিকে আছে, এই ডিরেকশনে আছে, তাই না? এই ডিরেকশনে আছে। আর ভি এ কোন দিকে, ভি এ যদি ধরে নাও এখানে ওকে প্লেস করলাম, এখানে প্লেস করলে ভি এ কোন দিকে হবে, এই ডিরেকশনে হবে না? ভি এ, ঠিক আছে? ভি এ তো একদম হরাইজন্টাল, তাহলে এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি। তাহলে এখানকার অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি। এটা খুব ইজিলি বোঝা যায় যে এটা যাচ্ছে ভূমির সাথে, আর যেহেতু ভূমির সাথে 53 আছে, তাহলে এ হচ্ছে এই ঠিক ভূমির সাথে ভি এ কে দিয়ে দিলাম, আর ভি এর সাথে ওইটা 53.13 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলটা জানা যায় কিনা দেখো, ভি এ আর ভিবির সাথে কত অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি আমরা জানতে পারি কিনা? এই অ্যাঙ্গেলটা আমরা, আমাদের ভি এ কোন দিকে, বাম দিকে, আর ভিবি কোন দিকে, ভিবি ইনক্লাইন্ডের সাথে, মানে বাঁকা অবস্থায় আছে, 30.51 ডিগ্রি আছে এটার সাথে। তাহলে আমরা ভিএ কে যদি এখানে প্লেস করি, এই যে ভিএ কে এখানে প্লেস করে দিলাম, ভিএ তো আসলে একদম হরাইজন্টাল, তাই না, আনুভূমিক। ভিএ কে প্লেস করে দিলাম। এখন আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের জানা দরকার। আমরা শুধু জানি কোন অ্যাঙ্গেলটুকু, বলতে পারো? এই অ্যাঙ্গেলটুকু জানি, এটা কত, 30.51। কেউ আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরো অ্যাঙ্গেল 30.51 plus 36.87। হ্যাঁ, কারণ এই 36.87 যেহেতু এখানে আছে, তাহলে এখানে এটা কি একান্তর কোণ, তাই না? একান্তর কোণ, এটা হবে 36.87 আর এটা হচ্ছে 30.51। তাহলে এই টোটালটা করলে আমরা পেয়ে যাব 67.38। তাহলে এখানে আমরা 67.38 লিখলাম। আর এটা যেহেতু ত্রিভুজ 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি, বাদ বাকিটা আমরা পেয়ে যাই 59.49 ডিগ্রি। তাহলে এখন আমরা কিন্তু আমাদের যে ট্রায়াঙ্গেল রুল আছে, সেই ট্রায়াঙ্গেল রুল আমরা ফেলে দিতে পারি, যে ভিএ কে লিখব ভিএ সাইন তার বিপরীত অ্যাঙ্গেল, ভিবি কে সাইন বিপরীত অ্যাঙ্গেল, এভাবে বিপরীত অ্যাঙ্গেল করলে এভাবে আমরা মোটামুটি লিখতে পারি, যা আমরা অ্যাডমিশন থেকেও শিখে আসছি, ল্যামির থিওরিয়াম হিসেবে যেটাকে জানি আসলে। আলটিমেটলি এটা চলে আসছে এখান থেকে। তাহলে এখন যেহেতু যে কোনো দুটোকে সমান ধরা যায়, ভি এর মান 1.4 তোমরা জানো, এই 1.4 বসিয়ে এই যে কোনো দুটোকে সমান ধরলে আমরা এখানে ভিবি পেতে পারি। ভিবি পেতে পারি, সেটার ভ্যালু হবে 1.30। তাহলে ভিবি 1.30, আর ভিবির ডিরেকশন কোন দিকে, ভিবির ডিরেকশন তো আসলে এদিকে। ভিবি কত অ্যাঙ্গেলে আছে, 30.51 আছে হচ্ছে এটার সাথে। আর যদি বলি যে আনুভূমিকের সাথে কত আছে, সেটা একটু আগেই তোমরা বললা, সেটা হচ্ছে 67.38। তাহলে এভাবে লিখলাম যে ভিবি হচ্ছে 1.30 আর হরাইজন্টাল লাইনের সাথে ভিবি আছে 67.38 ডিগ্রিতে। এই তো একটা অ্যান্সার হয়ে গেল। বি ভ্যালোসিটির বের করার কথা ছিল। আচ্ছা, এর সাথে আমাদের বের করতে বলা হচ্ছে এটার ওমেগা কত, ওমেগা। তাহলে ওমেগা পাওয়ার জন্য আমাদের কি দরকার, এই ওমেগা কার সাথে রিলেটেড, ভি বি বাই এ, এটা সমান সমান কিন্তু আসলে এই অংশটা, ওমেগা ইন্টু আর বি বাই এ।
তাহলে আমাকে ভি বি বাই এ বের করতে হবে। আমি হয়তো এ দুটো সমান দেখিয়ে এতক্ষণে বের করলাম ভি বি। তাহলে এই অংশটা আর ভি এ, এই ভি এর যে অংশটা, এই দুটোকে সমান দেখিয়ে তো আমি ভি বি বাই এ পেতে পারি। তো সেই ভি বি বাই এ পেলাম। সেই ভি বি বাই এ যদি আমি পাই, আমি এখানে করিনি, আমি একটু বলে দিচ্ছি তোমরা কিভাবে করবা। এই ভি এর মানে কত? ভি এর মানে হচ্ছে 1.4, 1.4 বাই সাইন 59। তাহলে তুমি যদি এই প্রথম অংশটা ইকুয়াল, এই মাঝখানের অংশটা যদি না থাকে, মাঝখানের অংশটা বাদ দিয়ে ওই দুটোকে যদি ইকুয়াল লেখো, তাহলে সেখান থেকে ভি বি বাই এ পাবে। তাহলে ভি বি বাই এ যাই পাও, ধরে নাও ভি বি বাই এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা ইন্টু আর আর বি বাই এ, আর বি বাই এ। তাহলে এখান থেকে যেহেতু আমরা ভি বি বাই এ পেয়ে যাব, সেই ভ্যালুটা এখানে পুট করে দিব। আর আর বি বাই এ আমাদের জানা আছে। কিভাবে জানা আছে আমরা একটু প্রবলেমে দেখে আসি। আমাদের কিন্তু জানা আছে, এই যে এটা হচ্ছে কত, 500 মিলিমিটার, তাই না? 500 মিলিমিটার মানে 0.5 মিটার। তাহলে 0.5 মিটার হচ্ছে আর বি বাই এ। তাহলে আমরা 0.5 মিটার চিন্তা করতে পারি। 0.5 মিটার যদি আমরা এখানে বসিয়ে দিই আর বি বাই এর জায়গায়, আর এই ভ্যালুটা তো আমরা এই কাছ থেকে পেয়েই গেলাম, তাহলে ওমেগা সরাসরি আমাদের কাছে চলে আসবে 3। ওমেগার ভ্যালু হবে 3। আর ওমেগার ডিরেকশন তো আমরা জানি, সেটা কোনটা, ক্লকওয়াইজ। তাহলে ওমেগার ডিরেকশন ক্লকওয়াইজ দিয়ে এই ওমেগার উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এতটুকু বুঝতে পারলা সবাই? জি স্যার। জি স্যার ভি বি বাই এ না কেন? ভি বি বাই এ বের করতে হবে। বুঝি নাই তোমার কোশ্চেনটা, আবার বলো প্লিজ। স্যার আমরা ভি বি বাই এর সাথে ভি বি ওই ফরম্যাটে নিতে পারবো না কেন, সমান করতে পারবো না কেন? না, পারবো না কেন? অবশ্যই সমান করতে পারবো। সমান করে আমাদের আসলে ভি বি বাই এটা বের করতে হবে, যেটা আমি করিনি এখানে। ধরে নাও ভি বি বাই এ চলে এসেছে, ভি বি বাই এ চলে এসেছে হচ্ছে 1.5। এটার ভ্যালু হচ্ছে 1.5, তাই না? এটার ভ্যালু হচ্ছে 1.5। ওই ফরম্যাটে সমান করে আমরা 1.5 পেলাম। পাওয়ার পরে আমরা ভি বি বাই এ সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি ওমেগা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, এটার সাথে গুণ হচ্ছে আর বি বাই এ, অর্থাৎ বি এর দূরত্ব কোন জায়গা থেকে? এ থেকে। তো এটা সমান 1.5। তো এখন আমরা দেখলাম যে বি এর দূরত্ব, এটা তো বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টের দূরত্ব যদি আমরা এ থেকে চাই, সেটার বলা আছে ডাইরেক্ট, এটার ভ্যালু হচ্ছে কত? 500 মিলিমিটার। এটার ভ্যালু হচ্ছে 500 মিলিমিটার বা 0.5 মিটার তুমি বলতে পারো, 0.5 মিটার। তাহলে আমি এখানে 0.5 মিটার বসিয়ে দিলেই তো হয়। এই 0.5 মিটার এখানে বসাবো, তাহলে ওমেগা কত হয়ে যাবে? 1.5 ডিভাইড বাই 0.5 কত হবে? 3। তাহলে লিখলাম ওমেগা ইকুয়াল 3 রেডিয়ান। আর ওমেগাকে যদি আমি ই দিয়ে লিখতে চাই, একবারে ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে একটা ভেক্টর চিহ্ন দিলাম। আর ওমেগা যেহেতু ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ সিম্বলটা দিয়ে দিলাম। হয়ে গেল। এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে এইটা তো পোলার ফরম্যাটে আমরা করলাম। আমরা কিন্তু এই একই প্রবলেম কিন্তু আমরা কার্টেসিয়ান ফরম্যাটেও করতে পারি, আই জে কে স্টাইলেও করতে পারি। আমি শর্টকাটে সেটাও করেছি, তোমরা দেখতে পারো। আই জে কে স্টাইলে যদি করতে চাই, তাহলে আমাদের কিন্তু কোঅর্ডিনেট দিতে হবে, যে কোনো এক জায়গায় কোঅর্ডিনেট সেট করতে হবে। তো আমি এই পয়েন্টকে সুবিধাজনক মনে করেছি, এজন্য এখানে আমি কোঅর্ডিনেট সেট করলাম। কোঅর্ডিনেট হচ্ছে এক্স কোঅর্ডিনেট ডান দিকে, ওয়াই কোঅর্ডিনেট উপরের দিকে, আর জেড কোঅর্ডিনেট হচ্ছে স্ক্রিন থেকে সরাসরি আমাদের নাক বরাবর চলে আসবে, বা একদম আমাদের মুখ বরাবর চলে আসবে ডাইরেক্ট। এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট। হ্যাঁ, জেড কোঅর্ডিনেট এখানে দেখাচ্ছি না। এক্স ডান দিকে, ওয়াই উপরের দিকে। এক্স ডান দিকে বাম দিকে দুটোই, এক্স ডান দিকে পজিটিভ আর কি, ওয়াই উপরের দিকে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ হবে। আর জেড কোঅর্ডিনেট হচ্ছে একদম মোবাইলের বা কম্পিউটারের স্ক্রিন যে যা দেখছো, সেখান থেকে সরাসরি আমাদের মুখের দিকে চলে আসবে, একদম মুখে বা নাক বরাবর চলে আসবে। আর এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ হলে একদম স্ক্রিন ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাবে, এটা হবে নেগেটিভ ডিরেকশন। এনিওয়ে তোমরা, তাহলে আমরা জেডটা তো আমরা থার্ড ডাইমেনশনে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, যে যেটা আমরা এইভাবে দেখাতে পারি, কিন্তু এভাবে দেখালে ওরকম খুব একটা বোঝা যায় না আসলে। হ্যাঁ, তো আমরা এটা মনে করে নাও, জেড কোঅর্ডিনেটের পজিটিভ হচ্ছে একদম কম্পিউটার বা মোবাইল ডিসপ্লে থেকে সরাসরি আমাদের মুখের দিকে আসবে,
এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট ডিরেকশন, এবং মাইনাস ডিরেকশন হচ্ছে একদম স্ক্রিন ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাবে এরকম। আচ্ছা, তাহলে আমরা এখন তো আমরা এই জিনিসটা জানি যে ভিবি এর ভ্যালোসিটি পেতে হলে আমাদেরকে এ এর ভ্যালোসিটিটা জানতে হবে, তার সাথে বি বাই এ দুটো যোগ করলে ভিবি এর ভ্যালোসিটি পাবো। তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালোসিটি আলাদা আলাদা বের করি। এর ভ্যালোসিটি কত? এর ভ্যালোসিটি হচ্ছে 1.4, কিন্তু 1.4 কোন দিকে? বাম দিকে। তার মানে মাইনাস আমি যদি আইজে কে স্টাইলে লিখতে চাই তাহলে আমি কি লিখব? মাইনাস 1.4 আই লিখব না, -1.4 আই দিয়ে ভেক্টর -1.4 আই এরকম লিখব, তাই না? আর এই ভি বি লিখতে চাই, ভিবি তো এদিকে, তাই না? এদিকে, কিন্তু এটা ভূমির সাথে আছে 67.38 ডিগ্রিতে। তাহলে একে যদি আমি আইজে কে দিয়ে লিখতে চাই তাহলে এই ভিবি কে এই দুটো কম্পোনেন্ট হবে, একটি কম্পোনেন্ট হবে এই বরাবর এবং আরেকটি কম্পোনেন্ট হবে এই নিচের বরাবর। তাহলে এইদিকে আমি তো এটাকে লিখতে পারি ভিবি, এটা মুছে দিলাম, দেখো ভিবি cos 67.38, যেহেতু আবার এই ডিরেকশনটা কোন দিকে চলে যাবে? এই ডিরেকশনে এই দিকে চলে যাবে, তাই না? যদি এটার cos করি, এক্স কম্পোনেন্ট নেই, তাহলে কি হবে? ভিবি cos 67.38, বাম দিকে। এটা বাম দিকে, তাহলে আমরা মাইনাস দিব, মাইনাস ভিবি cos 67.38, কিন্তু এটা তো বাঁকা একটা ফোর্স, তো ঠিক না ভ্যালোসিটি, তাহলে তো আরও একটা কম্পোনেন্ট আছে, তাহলে আরেকটা কম্পোনেন্ট হবে ভিবি সাইন 67.38 এবং তার ডিরেকশন হবে এদিকে, এবং সেটাও কি হবে? নিচের দিকে। আমি তো ওয়াই ধরেছি উপরের দিকে পজিটিভ, তাহলে নিচের দিকে হলে নেগেটিভ হয়ে যাবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি, দেখো ভিবি ইকুয়াল, ভিবি ভেক্টর দিয়ে লিখবো, ভিবি ইকুয়াল মাইনাস ভিবি cos 67.38, এটা হচ্ছে আই ডিরেকশনে অর্থাৎ এক্স ডিরেকশনে, কিন্তু বাম দিকে, এজন্য ওই মাইনাস চিহ্ন দিয়েছি। আর আরেকটা কম্পোনেন্ট যাবে ভিবি সাইন 67.38, সেটা হবে জে অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ এরকম নিচের দিকে। তাহলে আমি তো যেহেতু উপরের দিকে পজিটিভ ধরেছি, তাহলে নিচের দিকে গেলে এই কারণে একে মাইনাস জে দিয়েছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে ভিবি বাই এ, এই অংশটা যদি করতে চাই একইভাবে করব। ভিবি বাই এ একটা বাঁকা ফোর্স, এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটি কম্পোনেন্ট যাবে এদিকে, বা ফোর্স বলতেছি ভ্যালোসিটি, আলটিমেটলি ভেক্টর, একটি ইনক্লাইন ভেক্টরের দুটো কম্পোনেন্ট হিসেবে আমরা ভাগ করতে পারি, যেহেতু আমরা কার্তেশিয়ান ফরম্যাটে যাচ্ছি, আইজে কে অর্থাৎ এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে হিসাব করব। তাহলে এরকম, তাহলে এর একটা কম্পোনেন্ট হবে ভিবি বাই এ cos 53.13, যেটা চলে যাবে ডানে অর্থাৎ আই কম্পোনেন্ট, ঠিক এভাবে লিখলাম, ভিবি বাই এ ভ্যালু cos 53.13 আই মাইনাস ভিবি বাই এ সাইন 53.13, এটা ডিরেকশন হবে কোন দিকে? জে অর্থাৎ নিচের দিকে, এই জন্য মাইনাস জে দিয়েছি, মাইনাস জে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের ভি এ ভিবি বাই এ চলে আসছে। তাহলে এটা সরাসরি আমরা ট্রায়াঙ্গেল রুল করতাম যদি আমরা পোলার ফরম্যাটে যোগগুলো করতাম। এখন যেহেতু আমরা ডাইরেক্ট ভেক্টর লিখে ফেলেছি আইজেকে স্টাইলে, কার্তেশিয়ান স্টাইলে, তাহলে আমরা এটা লিখে দিই ডাইরেক্ট, যে এই হচ্ছে আমাদের ফর্মুলা, ভিবি ইকুয়াল ভিএ প্লাস ভিবি বাই এ। এখন এই সবগুলো আমাদের জানা আছে, আমি যদি একটা একটা করে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি সবগুলো বসানো হয়ে গেল। তাহলে সবগুলো বসানো হয়ে গেলে তোমরা জানো যে আমরা আলাদা আলাদা কম্পোনেন্টগুলোকে আলাদা হিসাব করি। যেমন আই এর কোনটা আছে? আই এর এখানে আছে ভিবি মাইনাস ভিবি cos 67.38, আর বাম পাশে আয়ের কোনো কম্পোনেন্ট নেই, ডান পাশে আয়ের কম্পোনেন্ট আছে -1.4 এবং এটা ভিবি বাই এ cos 53.13, এই দুটো আছে আয়ের কম্পোনেন্ট। আর জে এর কম্পোনেন্ট আছে মাইনাস ভিবি সাইন 67.38, এটা হচ্ছে জে এর কম্পোনেন্ট, আর এটাও হচ্ছে জে এর কম্পোনেন্ট। তাহলে আয়ের গুলো একসাথে লিখতে পারি, এভাবে লিখতে পারবো, ভিবিবি মাইনাস ভিবি cos 67.38 ইকুয়াল হবে -1.4 প্লাস ভিবি বাই এ cos 53.13। সবগুলোতে যেহেতু আই, তাহলে আয়ের কম্পোনেন্টগুলো আলাদা লিখবো আর জে এর কম্পোনেন্টগুলোকে আলাদা লিখবো। দুটো ইকুয়েশন হবে, সেই দুটো ইকুয়েশন থেকে আমাদের দুটো আননোন আছে, একটা আননোন হচ্ছে ভিবি আর একটা আননোন হচ্ছে ভিবি বাই এ। তাহলে দুটো ইকুয়েশন, দুটো আননোন, তোমরা ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্যালকুলেটরে যেভাবে করো ওরকম করে করলে এই ভ্যালুগুলো চলে আসবে। ভিবি পাবা 1.30 আর ভিবি বাই এ পাবা 1.5।
50 এই ভ্যালুগুলো পেয়ে যাবা। তাহলে এই ভ্যালুগুলো যদি পেয়ে যাও ভিবি, তাহলে ভিবি এটা তো তুমি ভ্যালু পেলা, কিন্তু আমাদের তো আসলে ভ্যালোসিটি যখন আমরা শব্দটা বলি তখন কিন্তু শুধু ভ্যালু না, এর সাথে ডিরেকশনও দিতে হয়, যেটা আমরা আমাদের একটু আগে করেছিলাম। এখানে কিন্তু আমরা দিয়েছি, দেখো এখানে এখানে কিন্তু আমরা এই যেরকম দিয়েছি যে ভিবি এটার ভ্যালু হচ্ছে 1.30 আর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে এই ভূমির সাথে 67.38 ডিগ্রি। এটা একটা রিপ্রেজেন্টেশন, এটা একটা ওয়ে দেখানো যায়। তো আমরা এখন আবার কার্টেসিয়ান স্টাইলে যেহেতু দেখাবো, তাহলে আমরা এরকম করতে পারি যে এটা যেহেতু 1.30 এটা ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমাদের তো এই যে এখানে বসিয়ে দিব, এই জায়গাটাতে বসিয়ে দিই যে ভিবির মান হচ্ছে কত 1.30 cos 67.38 i মাইনাস 1.30 sin 67.38 জে। এটা করলে আমরা এরকম পাবো ভিবি ইকুয়াল 0.5 i মাইনাস 1.20 জে। এই হয়ে গেল ভিবি। এভাবে রেজাল্ট রেখে দিলে কোনো অসুবিধা নাই, ভিবি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। চাইলে তোমরা আবার এখান থেকে অ্যাঙ্গেলও বের করতে পারো। তোমরা এই অ্যাঙ্গেল বের করার স্টাইল তোমরা অনেক আগে থেকেই জানো, যে এটাকে যদি ভ্যালু বের করতে চাই তাহলে দুটো স্কোয়ার করে রুট ওভার দিতে হবে, এই দুই ভ্যালুকে স্কোয়ার করে রুট ওভার দিতে হবে। আর অ্যাঙ্গেল বের করতে চাইলে ওয়াই এর কম্পোনেন্ট উপরে লিখতে হবে, এক্স এর কম্পোনেন্ট নিচে লিখতে হবে, ট্যান দিতে হবে। এগুলো আমরা আলোচনা করছি না, অ্যাঙ্গেল বের করার দরকার নেই, যদি কার্টেসিয়ান স্টাইলে করো এরকম পর্যন্ত রেখে দিলেই হবে। তাহলে হয়ে গেল। কিন্তু আমাদের আরেকটি চাওয়া ছিল, তা হচ্ছে ওমেগা, ওমেগাকে বের করতে হবে, কিন্তু আমরা এখানে ভ্যালু পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। আর ভিবি আর ভিবি বাই এ এটা কি আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, ওই যে এই ভেক্টরগুলো বের করা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই ভিবি এটা কোন দিকে আছে, এরকম একটা ডিরেকশনে আছে, এবং এটা অ্যাঙ্গেল আনুভূমিকের সাথে এই ভূমির সাথে অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি, 67.38 ডিগ্রি। এই পুরোটা এই অ্যাঙ্গেল আমরা একটু আগেই বের করেছি। তাহলে এটা 67.38, যদি তোমাকে আমি বলি যে এই ধরে নাও এই ফোর্সের ভ্যালু হচ্ছে 40 নিউটন, এরকম একটা ফোর্স আছে যার ভ্যালু হচ্ছে 40 নিউটন, এবং এখানে অ্যাঙ্গেল দেয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমি যদি তোমাকে বলি যে এটার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করো, তখন তুমি কিভাবে করবে বলো তো? তখন তুমি কি এরকম লিখবা যে এক্স কম্পোনেন্ট হচ্ছে 40 cos 30, তাই লিখবা এক্স কম্পোনেন্ট? এটা হচ্ছে কম্পোনেন্ট 40 cos 30, তাই না? এফ এক্স যদি তুমি লেখো তাহলে 40 cos 30 লিখবা, আর এফ ওয়াই যদি লেখো তাহলে কত লিখবা বলো তো? 40 sin 30। 40 sin 30, তাই তো? আচ্ছা, এখানে আমরা এই ভিবির ভ্যালু জানি না। ধরে নাও এখানে 40 না দিয়ে তোমাকে বললাম এই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, এই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, তাহলে তুমি এখানে তো 40 cos 30 লিখবা না, তখন কি লিখবা? এফ cos 30 এটা লিখবা না? এফ cos 30 এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, আর ওয়াই কম্পোনেন্ট কি হচ্ছে এফ sin 30, তাই তো? আচ্ছা, এখানেও ঠিক তাই, আমাদের ভিবি এই ডিরেকশনে এটা জানি, কিন্তু এর ভ্যালু কত আমরা জানি না। তা আমরা মনে করে নিলাম এটার ভ্যালু হচ্ছে ভিবি ডাইরেক্ট, এটার ভ্যালু হচ্ছে ভিবি। তাহলে এর তো দুটো কম্পোনেন্ট থাকবে, এইটা অ্যাঙ্গেল আছে 67.38 ডিগ্রি ভূমির সাথে, তাহলে আমি লিখবো ভিবি cos 67.38 ডিগ্রি। তাহলে cos 67.38 ডিগ্রি করলে এটা কি হয়ে যাবে, এক্স কম্পোনেন্ট আমরা পেয়ে যাব সেই ভ্যালোসিটির, যেমনটা আমরা ফোর্সের ক্ষেত্রে এক্স কম্পোনেন্ট পেয়ে থাকি। তাহলে এক্স কম্পোনেন্ট আমরা এইভাবে লিখলাম মাইনাস ভিবি cos 67.38 ডিগ্রি, আর এক্স কম্পোনেন্টকে বোঝানোর জন্য আই চিহ্ন ব্যবহার করা হয়। আর যেহেতু তোমার এইটা চলে আসবে আসলে এইরকম বাম দিকে, যদি তুমি এটার এক্স কম্পোনেন্ট নাও তাহলে বাম দিকে চলে আসবে। আমার নোটেশন হচ্ছে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, এই জন্য এই যে বাম দিকে নেগেটিভ চিহ্ন দিয়েছি, মাইনাস ভিবি cos 67.38, আর আই দিয়েছি এটা এক্স কম্পোনেন্ট এজন্য। হ্যাঁ, এরপরে এটার এক্স কম্পোনেন্ট পেয়ে গেল, আর ওয়াই কম্পোনেন্ট যদি বের করতে চাই তাহলে ওয়াই কম্পোনেন্ট তো এদিকে হবে। এক্স কম্পোনেন্ট যদি ভিবি cos 67.38 করে থাকো তাহলে ওয়াই কম্পোনেন্ট হবে কি ভিবি sin 67.38। তাহলে আমরা ঠিক তাই লিখলাম ভিবি sin 67.38, আর যেহেতু এটা নিচের দিকে চলে আসবে, আমার ডিরেকশন হচ্ছে উপরের দিকে পজিটিভ,
তার নিচের দিকে চলে আসবে, এই জন্য আমি এখানে একটি মাইনাস সিম্বল দিলাম। আর যেহেতু এটা ওয়াই কম্পোনেন্ট, তাহলে আমি এটাকে জে দিয়ে চিহ্নিত করলাম। জে মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এই তো, এখন বলো কোথায় বোঝা নাই? স্যার এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটো আমরা বিয়োগ করতেছি কেন? এটা মানে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুটোকে একসাথে কেন লিখছি এই যে এভাবে, এটা এই কথা বলতেছো তুমি? স্যার আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন সময়ে আমরা যত প্রবলেম করে আসছি, সবগুলো প্রবলেমই আসলে অ্যাকচুয়াল যে ভেক্টর সেভাবে আমরা করিনি। আমরা কিভাবে করেছি? আমরা প্রথমে এই ফোর্স যে ছিল সেই ফোর্সের এক্স কম্পোনেন্ট বের করেছি, যাকে আমরা বলেছি এফ এক্স, এবং ওয়াই কম্পোনেন্ট বের করেছি, যাকে আমরা বলেছি এফ ওয়াই। এফ এক্স বের করেছি, এফ ওয়াই বের করেছি। এরপরে আমাদের যদি বলা হয় টোটাল ফোর্স কত, রেজাল্টেন্ট কত, তাহলে আমরা এরকম করেছি এফ এক্স স্কোয়ার তারপরে এফ ওয়াই স্কোয়ার, এভাবে আমরা করেছি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ঘটনা কিন্তু তুমি এই যে যখন এইটাকে রেজাল্টেন্ট বের করলা এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার, এই দুটোকে একসাথে কেন করলা? আমার প্রশ্ন তো এখানে, এই দুটোকে কেন তুমি একসাথে এরকম করে স্কোয়ার করলা? এখানে তুমি একটা লজিক চিন্তা করতে পারো যে আমি এটাকে ওই যে একটা ত্রিভুজ চিন্তা করলাম, ত্রিভুজের একটি হচ্ছে এফ এক্স আর একটি হচ্ছে এফ ওয়াই, তারপরে এভাবে আসলো। হ্যাঁ, আসলে আমরা নর্মালি যে ভেক্টরগুলো করে আসছি ভেক্টর ফরম্যাটে কখনোই করি নাই। আমরা যেগুলো করে আসছি দুটো কম্পোনেন্টকে আলাদা আলাদা করেছি। আমাদের যদি বলা হয় এই চারটা ফোর্স আছে বা এই ফোর্সটি সাম্য অবস্থায় আছে, তখন আমরা কি করতাম? লিখতাম সামেশন এফ এক্স ইকুয়াল 0, তাই না? তারপরে লিখতাম সামেশন এফ ওয়াই ইকুয়াল 0, সামেশন এফ জেড ইকুয়াল 0, এভাবে লিখতাম না সাম্য অবস্থায় থাকলে? মনে আছে তোমাদের? স্যার আচ্ছা, এখন এই লাইনটা হচ্ছে অনেক পরে, বুঝতে পারছো? এই যে এফ এক্স আলাদা আলাদা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট 0 ওই কম্পোনেন্ট 0, তাহলে আমি যদি এইখানকার জন্যই কথাটা বলি যে ভিবি কস 30 এটা সাম্য অবস্থায় আছে, তাহলে আমি লিখতে পারবো এটার এক্স কম্পোনেন্ট ভিবি কস 30.7 ইকুয়াল 0, আর এই কম্পোনেন্ট এটা যেহেতু ওয়াই কম্পোনেন্ট এটা ইকুয়াল 0, তাই লিখতে পারবো না আগের স্টাইলে, নাকি বলো? স্যার লেখা যাবে। আচ্ছা, আসলে এই কথা তো ঠিক আছে যে ভিবি এটার এক্স কম্পোনেন্ট ভিবি এক্স ইকুয়াল 0, ভিবি এক্স ইকুয়াল 0 এবং ভিবি ওয়াই ইকুয়াল 0, এই কথা তো ঠিক আছে। কিন্তু এই লাইনের আগে আরেকটা লাইন আছে, যে লাইনটা আমরা ভর্তি পরীক্ষায় বা ডিপ্লোমা লেভেল এগুলো শিখি না। সেই লাইনটি হচ্ছে এরকম, এই ভিবি এটা ইকুয়াল 0 যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে সেই ফোর্সের ভেক্টর ইকুয়াল 0। এই ফোর্সের ভেক্টরের ভেতরেই আসলে দুটো জিনিস আছে, এক্স এবং ওয়াই। এই ভিবি যদি এভাবে লিখি ভিবি ভেক্টর, এটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ভিবি এক্স অর্থাৎ এক্স কম্পোনেন্ট আই প্লাস ভিবি ওয়াই যে কম্পোনেন্ট অর্থাৎ ওয়াই কম্পোনেন্ট। এই দুটো এভাবে আছে। আমরা যখন এই ভিবি ইকুয়াল 0 লিখি, এরকম যখন লিখি ভিবি যখন এইভাবে 0 লিখি অর্থাৎ সাম্য অবস্থায় থাকলে, আলটিমেটলি কথা হচ্ছে এটা সাম্য অবস্থায় থাকার মানে হচ্ছে ভিবি ইকুয়াল 0, তখন আমরা এইটার পরিবর্তে এরকম করে 0 লিখে দিই, এটাকে কেটে দেই, যেহেতু সাম্য অবস্থায় তার মানে এটার ইকুয়াল 0। এখন আই এর কম্পোনেন্ট জে এর কম্পোনেন্ট, তখন আমরা এইভাবে লিখি, যেহেতু এই দুটো যোগ করলে 0, তার মানে আই এর কম্পোনেন্ট আলাদাভাবে 0 এবং জে এর কম্পোনেন্ট অর্থাৎ এক্স কম্পোনেন্ট আলাদাভাবে 0 এবং ওয়াই কম্পোনেন্ট আলাদাভাবে 0, এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল 0, এরকম করে লিখে আই আর জে কে বাদ দিয়ে দিই, যেমনটা আমরা করি এরকম জায়গাতে। তোমাদের মনে আছে এই এক্স প্লাস 2, ধরে নাও এক্স প্লাস 2 আর আছে এক্স মাইনাস 3 ইকুয়াল যদি 0 থাকে, তাহলে তোমরা কি করো? এক্স প্লাস 2 ইকুয়াল 0 আলাদা আলাদা 0 বলো না? জি স্যার। আলাদা আলাদা 0 বলো। স্যার আলাদা দিয়ে আচ্ছা, এই আলাদা আলাদা 0-র আগে কিন্তু এই লাইনটা ছিল,
আমাদের ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন সময় আমরা শিখে আসছি পরের অংশ থেকে যে x + 2 = 0, x - 3 = 0। আসলে তার আগের কথাটা কি? তার আগের কথাটাই হচ্ছে এটা যে এই দুটো গুণ করলে একসাথে 0 ছিল, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। ঠিক এখানেও এরকম যে এটা ইকুয়াল 0 মানেই হচ্ছে হয় x কম্পোনেন্ট 0 অথবা এখানে তো অথবা না, এবং x কম্পোনেন্ট 0 এবং y কম্পোনেন্ট 0, বাট অ্যাকচুয়াল স্টাইল হচ্ছে প্রথমে ওভাবে লেখা। প্রথমে এই 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 স্টাইলেই লেখা থাকে, সেখান থেকে আমরা আসি। তো ভর্তি পরীক্ষাতে আমরা এই যে এইভাবে শিখেছি সামেশন fx = 0, সামেশন fy = 0, কিন্তু আমরা শিখিনি যে f ফোর্সকে fx fy তে কিভাবে লেখে। f ফোর্সকে আলটিমেটলি এভাবেই লেখে। এই যে f ফোর্সকে যদি সবগুলো মুছে দেই, এই f ফোর্সকে এভাবে লেখে যে x কম্পোনেন্ট, f এর x কম্পোনেন্ট তার সাথে i প্লাস f এর y কম্পোনেন্ট তার সাথে j। এই হচ্ছে অ্যাকচুয়াল স্টাইল বা যেভাবে থাকে নরমালি। এরপরে যদি সাম্যাবস্থায় হয় তখন এটাকে 0 করে দেই, অর্থাৎ f = 0, তার মানে এটা ইকুয়াল 0 অথবা বা এবং এটা ইকুয়াল 0। এবং আমরা দেখে আসছি এই জায়গা থেকেই যে fx = 0, fy = 0, আলাদা আলাদা এদের ক্যালকুলেশন করি, আলাদা আলাদাই করি। আলটিমেটলি কিন্তু শেষে গিয়ে আমরা যোগও করি, কিন্তু আমরা সেটা জানি না। আমরা যখন যোগ করি এই যে তখন এরকমভাবে লিখি রেজাল্টেন্ট ইকুয়াল fx স্কয়ার, হ্যাঁ, fx স্কয়ার প্লাস fy স্কয়ার। এই কাজগুলো কিন্তু আমরা করি। অথচ তখনও কি কখনো মনে হয়েছে যে এটা কেন করি? fx তো আলাদা একটা জিনিস, fy তো আলাদা একটা জিনিস, কেন এদেরকে একসাথে যোগ হবে? এটা তো যোগ হওয়ার কথা না। কারণ যেই প্রশ্ন তুমি আমাকে করলা যে fx আর fy কে কেন আমি এখানে একসাথে লিখলাম, তাহলে এখানে আমি একসাথে যদি লিখতে না পারি তাহলে আমি রেজাল্টেন্টের সময় সবগুলো যোগ করব কেন? এখানে fx fy যোগ করব কেন? fx এর গুলো আলাদা যোগ করব, fy এর গুলো আলাদা যোগ করব, দুটো আলাদা করে রেখে দিব। কেন দুটোকে একসাথে যোগ করব? বুঝতে পারছো? আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমার কথা। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। এই ভেক্টরকে এভাবে ইন্ডিকেট করে, x কম্পোনেন্ট লেখা হয়, এরপরে y কম্পোনেন্ট লেখা হয়, এভাবেই ডাইরেক্ট একটার পাশে আরেকটা লিখে। কিন্তু আমরা আসলে এই ফরম্যাটটার সাথে অভ্যস্ত না, এভাবে আমরা ইউজুয়ালি করি না। আচ্ছা, আমাদের অনেক টাইম অলরেডি কিল হয়ে গেছে। তোমরা কি মোটামুটি বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা একটু শর্টকাটে তাহলে তাড়াতাড়ি আগাই, অনেকটা দেরি হয়ে গেল, আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম। এনিওয়ে, তাহলে এই যে ভিবি আমরা পেয়ে গেলাম, ভিবির ভ্যালু হচ্ছে 1.30, কিন্তু 1.30 তো হচ্ছে ভ্যালু, তাহলে 1.30 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা ভিবি এর ভেক্টর অর্থাৎ ভ্যালু এবং ডিরেকশন সহ পাবো। এই ভ্যালু এবং ডিরেকশন সহ হচ্ছে এটা। আমাদের আরেকটু ভ্যালু বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে ওমেগা। আমরা একটু আগেই ওমেগা করে আসছি, সেটা দেখেছি 3 এর মতো বের হলো। কিন্তু এখানে তো আমরা ওমেগা পাইনি, আমরা এখান থেকে এই ভিবি বাই এ পেয়েছি, সেটার ভ্যালু হচ্ছে 1.50, এটা হচ্ছে ভ্যালু। তাহলে আমি ভিবি বাই এ এখানে বসাতে পারি, বসিয়ে একে ভেক্টর ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে একে ভেক্টর ফর্মে নিয়ে আসলে এটা এরকম হবে, এই অংশতে যদি 1.5, তাহলে 1.50 বসিয়ে দিলে এটা হয়ে যাবে 0.9i 1.20 জে, এরকম হয়ে যাবে ভিবি বাই এ। আমরা জানি এই যে এই তোমরা এই ফর্মুলাটা দেখলেই দেখতে পাবা ভিবি বাই এ থেকেই আলটিমেটলি কি আসছে, ওমেগা ইন্টু আর বি বাই এ। এই কথাটা আমরা এখন লিখব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ভিবি বাই এ ইকুয়াল, এই যে ভিবি বাই এ ইকুয়াল ওমেগা আর বি বাই এ। তাহলে এই যে ওমেগা লিখলাম আর বি বাই এ, এই কথাটা লিখলাম। তাহলে ওমেগা, ওমেগা মানে কি? ওমেগা হচ্ছে ক্লকওয়াইজ, তাই তো? ওমেগা ক্লকওয়াইজ। তাহলে ওমেগাকে আমরা আই জে কে দিয়ে কিভাবে লিখতে পারি, কেউ বলতে পারো? আই জে কে দিয়ে ওমেগা কিভাবে লিখতে পারি, ওমেগা ভেক্টরকে? ওকে তো স্যার রাইট হ্যান্ড রুল নিতে হবে স্যার। হ্যাঁ, রাইট হ্যান্ড রাইট রুল হ্যান্ড আমরা নিতে পেলি, হবে স্যার। তাহলে কি হবে? আমাদের এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া অন্য যে আঙ্গুলিগুলো আছে, সেগুলো গিয়ে যদি আমরা ডিরেকশন ইন্ডিকেট করি তাহলে পজিটিভ কে হবে স্যার? করলে পজিটিভ আর কে? বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাবে তোমরা খেয়াল করো। বৃদ্ধাঙ্গুলি কি স্ক্রিনের Display- ভিতরের দিকে ঢুকে যাবে নাকি স্ক্রিন থেকে বাইরের জি দিকে না আসবে? স্যার, ডিসপ্লে বেদ করে বাইরে আসবে স্যার। স্ক্রিনের ভিতরে ঢুকে যাবে স্যার। আমারও তাই মনে ও হচ্ছে, না, ঠিক স্ক্রিনের আছে। ভেতরে ঢুকে যাবে, কারণ
ভেতরে হ্যাঁ যদি স্যার, ঢুকে ভিতরে যায় ঢুকে যাবে। তাহলে আমরা লিখতে মাইনাস পারি কি হবে স্যার? মাইনাস কি হবে? ওমেগা ভেক্টর ইকুয়াল ওমেগার ভ্যালু তো জানি না, তাহলে লিখলাম ভ্যালু হচ্ছে ওমেগা, আর কে লিখলাম, কে কোন কে লিখবো, মাইনাস কে লিখবো, কারণ যেহেতু স্ক্রিনের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে ওমেগা হয়ে গেল। আর আর বি বাই এ আমার জানা দরকার। আর বি বাই এ বলতে এখান থেকে এখানকার পর্যন্ত ই হচ্ছে 0.5 মিটার। ভিতরে ঢুকে যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে, 0.5 মিটার। এখান থেকে এখানে হচ্ছে 0.5 মিটার, এই অংশটা আমার জানা আছে। তাহলে এই পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার, কিন্তু আমাদের বের করতে হবে এই পয়েন্ট থেকে বি পয়েন্টের পজিশন। এই পজিশন অ্যারো চিহ্ন দেই, এই পজিশন আমাদের বের করতে হবে আর বি বাই এ, অর্থাৎ বি এর পজিশন কোন জায়গা থেকে, এ থেকে, তাই তো, আর বি বাই এ। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা তো আমাদের তো আসলে সবগুলোই আমরা আই জে কে ফরম্যাটে এনেছি। এখন আর বি বাই এ যদি আমরা ডাইরেক্ট 0.5 লিখে দিই তাহলে তো হলো না, ডাইরেক্ট 0.5 তো বাঁকা, কিন্তু আমাদের তো আসলে বাঁকা থাকলে হবে না, আমাদের দুটো স্টাইলে লাগবে। এই হয় একদম ভার্টিক্যাল লাগবে অথবা হরাইজন্টাল লাগবে। তাহলে আমরা একে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। এখানকার অ্যাঙ্গেল যেহেতু আমাদের জানা আছে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি, বলো তো 36.87। 36.87, তার মানে এখানকার অ্যাঙ্গেল হচ্ছে 36.87। তাহলে 0.5 কে যদি কস করে দেই তাহলে এইভাবে আমরা লিখলে বোধহয় আপত্তি নাই। 0.5 cos 36.87 হয়ে গেল, একটা কম্পোনেন্ট পেয়ে গেলাম, যার পাশে লিখলাম আই, এবং যেহেতু এই অ্যারো চিহ্ন এদিকে, এটা ডানে চলে আসবে, পজিটিভ লিখলাম। আর আবার লিখতে পারি 0.5 sin 36.87, যেটার ডিরেকশন হয়ে যাবে এইদিকে, অর্থাৎ উপরের দিকে চলে যাবে। হয়ে গেল, আমরা আই আর জে কে, আই জে দিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের আর বি বাই এ। যদিও সরাসরি আর বি বাই এর ভ্যালু 0.5, আমরা আই জে দিয়ে এভাবে পেতে পারি। তোমরা আবার যদি চিন্তা করো যে না এটাকে স্কোয়ার করে, এটাকে স্কোয়ার করে ভ্যালু বের করবা, দেখবা 0.5ই চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আর বি বাই এ বের করে ফেললাম। এটা 0.5 ছিল, আমাদের আর বি বাই এ বের করা দরকার ছিল। আর বি বাই এ হচ্ছে এরকম একটা অ্যারো, আর বি বাই এ, আর বি বাই এ। আচ্ছা, তাহলে আর বি বাই পেয়ে গেলাম। আর ভি বি বাই কিন্তু একটু আগে বের করেছি, সেটা হচ্ছে এই ভি বি বাই হচ্ছে এরকম 0.9 আই মাইনাস 1.20 জে, আর আর বি বাই এ করলে এরকম আসে 0.4 আই প্লাস 0.3 জে। তাহলে এই অংশগুলো যদি আমরা বসাই, এই অংশগুলো বসালে এখানে কি আছে 0.9 আই, আর এই পাশে কি আছে মাইনাস, আরও আছে হলো মাইনাস 1.20 জে, আর এখানে আছে ওমেগা, ওমেগার সাথে কে আছে। তাহলে আমরা একটু গুণ করি, এই 0.4 এর সাথে গুণ করব, 0.4 ইন্টু ওমেগা মানে 0.4 ওমেগা, আর কে আর আই গুণ করলে কি হয়, ক্রস গুণন করলে মাইনাস জে। মাইনাস জে, জি না স্যার, জে স্যার। শুধু যে আই জে কে, আবার আই মানে শুধু জে, তাহলে এটা শুধু জে হবে। আর এই কে আর জে কে গুণ করলে কি হবে, যদি এই 0.3 সহ গুণ করি তাহলে কে জে মাইনাস আই। মাইনাস আই। আচ্ছা, তাহলে তাই যদি হয় ওইভাবে করলে, তোমরা যদি আই বা জে এগুলো সমান লেখো, সমান লিখলে ওমেগার ভ্যালু 3 পেয়ে যাবা। আমি করিনি ওই অংশটা, হ্যাঁ ওই অংশটা আমি করিনি। তাহলে এখান থেকে 3 ভ্যালু পেয়ে যাবা। তাহলে 3 ভ্যালু পেলে, এখন 3 যেহেতু ওমেগার ভ্যালু 3, তাহলে ওমেগা মানে কি, ওমেগা ওই ওমেগার ভ্যালু ইনটু ডিরেকশন দিব, তাহলে ওই যে ডিরেকশন দিলাম -3 এই কে, ঠিক আছে, এই তো ওমেগা হয়ে গেল। তাহলে এই ওমেগা পেয়ে গেলাম -3 কে। আর ভিবি, ভিবি তো আগেই পেলাম 0.5 যে, এই তো হয়ে গেল দুটো অ্যান্সার। এই দুটোকে স্কোয়ার করে দেখবা এটার ভ্যালু বের হয়ে গেছে 1.3, যদি স্কোয়ার করে প্লাস করো, যদি করো আর কি, দরকার নাই, এই পর্যন্ত রেজাল্ট রেখে দিলেই হবে। আর ওখানে আমাদের ভ্যালু এসেছিল, ওমেগার ভ্যালু ছিল প্রথমবার যখন করলাম যে পোলার ফরম্যাটে, ওমেগার ভ্যালু এসেছিল 3 এবং ডিরেকশন ছিল ক্লকওয়াইজ। এখানে -3 কে দিয়ে নিশ্চয়ই তুমি একই জিনিস বুঝতেছো, তাই না? ভ্যালু হচ্ছে 3 আর ডিরেকশন হচ্ছে, শুধু কে হলে অ্যান্টি ক্লকওয়াইজ হতো, আর কে মানে ক্লকওয়াইজ। এ পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার কাইন্ডলি একটু আর বি বাই এ আর বি বাই এ, স্যার ওই ভেক্টর ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা কে, এটা কি জন্য লিখছি এটা বুঝি নাই।
আচ্ছা, আচ্ছা তাহলে প্রথমে এটা আসি, ওমেগাটা আসি, হ্যাঁ? এই যে আমাদের ওমেগা কি এখানে দেখো তো, ওমেগা হচ্ছে ক্লকওয়াইজ, তাই না? কিন্তু ওমেগার ভ্যালু কত? হ্যাঁ ওমেগার ভ্যালু তো আমরা জানি না। তো মনে করে নিলাম ওমেগার ভ্যালু হচ্ছে ওমেগা, শুধু ওমেগা, ভ্যালু এখন জানি না। তাহলে আমি তো এভাবে লিখতে পারি, ওমেগা ভেক্টর ইকুয়াল, এর ভ্যালু হচ্ছে ওমেগা আর ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? এভাবে লেখা যাবে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা যদি লেখা যায়, এখন আমরা এটাকে আই জে কে ওই স্টাইলে কার্টেসিয়ান স্টাইলে করবো। এটা তো পোলার স্টাইলে হয়ে গেল, যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো। তো আমরা আই জে কে স্টাইলে যদি করতে চাই, তাহলে দেখো তোমাদের ডান হাতটাকে এখানে প্লেস করতে হবে, রাইট হ্যান্ড রুল। যদি আই জে কে দিয়ে ডিরেকশনকে কার্টেসিয়ান ফরম্যাটে নিতে চাও, তাহলে স্টাইল হচ্ছে রাইট হ্যান্ড রুল। তাহলে রাইট হ্যান্ডকে, ডান হাতকে, ডান হাতের তো আমাদের 5টা আঙ্গুলি, তো ডান হাতকে যদি তুমি একটু মুঠ করো, মানে মুঠো করো, এরকম অবস্থায় রাখো, মুঠ করলে বৃদ্ধাঙ্গুলি ছাড়া অন্য যে যে আঙ্গুলিগুলো আছে সেই আঙ্গুলিগুলো দিয়ে এই ডিরেকশনটাকে মেলাও। সেই আঙ্গুলিগুলো দিয়ে এই ডিরেকশনটাকে যদি তুমি মেলাতে চাও, তাহলে আহ, এই মুহূর্তে আসলে হাতও দেখানো যাচ্ছে না, কিভাবে তোমাদের দেখাই। আহ, এই যে যে ডিরেকশন আছে, এটাকে তুমি বৃদ্ধাঙ্গুলি ছাড়া অন্য যে আঙ্গুলিগুলো আছে, যেগুলো এই তর্জনী বা অন্য আঙ্গুলিগুলো তো মুঠ মুঠ করলে, মানে মুঠো যদি করো, তাহলে তো এটা একটা ডিরেকশন ইন্ডিকেট করে, তাই না? একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করে। তুমি সেই আঙ্গুলিগুলোকে দিয়ে সেই আঙ্গুলিগুলোকে এই ডিরেকশনের সাথে ম্যাচ করাবা। নর্মালি যদি তুমি হাতটাকে লাইক অবস্থায় রাখো, লাইক, হ্যাঁ, লাইক ফরম্যাট যেটা আছে, আমরা যে লাইক স্টাইলে রাখি, সেই লাইক স্টাইলে রাখলে কি হয়, তর্জনী যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো কি ডিরেকশন ইন্ডিকেট করে? ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করে? অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আর যদি এই যে এখানে তো আবার ক্লকওয়াইজ ডিরেকশন দেখাচ্ছে, তাহলে আমরা যদি এই ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করাতে চাই, তাহলে আমাদের ডান হাতকে কি করতে হবে? ডিসলাইক স্টাইলে দিতে হবে। লাইক স্টাইলে দেওয়া যাবে না, ডিসলাইক স্টাইলে, মানে স্ক্রিনের দিকে উল্টিয়ে দিতে হবে। দেখো তোমরা বুঝো কিনা। রাইট হ্যান্ড রুল আসলে এভাবে বোঝানো কঠিন। আমি স্লাইডটাই ওপেন করি বেটার, আমাদের অন্য একটা স্লাইড ছিল যেটাতে আমরা রাইট হ্যান্ড রুল শিখেছিলাম। এটা কি হ্যাং হয়ে গেল? উম, 'মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট' কোথায় গেল? 501 UID 501 না, 3428 3428। ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। স্যার আজ পিসিটা বেশ প্রবলেম করছে। আচ্ছা, তাহলে আমরা রাইট হ্যান্ড রুলটা যদি দেখতে চাই,
আমরা কোথায় পড়েছিলাম এটা? 2 ডাইমেনশনাল কাইনেমেটিক্সে না ভেক্টর ট্রায়াঙ্গেল টুলে? 2 ডাইমেনশনাল কাইনেমেটিক্সে বোধহয় আমরা এটা শিখেছি। না এখানে নেই, রোটেশনে বোধহয় ছিল না, রোটেশনাল মোশনে। স্যার রোটেশনে ছিল মনে হয়। এখানে বোধহয় একটা ছিল। আচ্ছা দেখো এই এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে চিন্তা করতে পারো। এইটা ধরে নাও যে কোনো একটা এক্সিস, আমি জানি না এটা যে কোনো একটা এক্সিস। হ্যাঁ, তাহলে আমাদের এই বক্সটি, এই যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি সেটা এই সেন্টারের রেসপেক্টে ঘুরছে। এবং কিভাবে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ না? অ্যান্টি ক্লকওয়াইজ তো ঘুরছে তাই না বক্সটি? জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনকে যদি তুমি তোমার এই যে এখানে দেখো ওরা দেখিয়েছে যে তোমার এই আঙ্গুলির এই হাত মুঠো করলে এই আঙ্গুলিগুলোকে দিয়ে যদি তুমি এই অ্যান্টি ক্লকওয়াইজটা দেখাতে পারো, এই বোঝা যায় যে বক্সের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ, এই ডিরেকশনকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ এটা দিয়ে ইন্ডিকেট করলাম। এটা কি বোঝা গেল যে এই ইয়াটা মানে এই আঙ্গুলি দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বৃদ্ধাঙ্গুলি যেই ডিরেকশনটা ইন্ডিকেট করবে সেই ডিরেকশনটাই হবে এই রোটেশনের ডিরেকশন। তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে রোটেশনের ডিরেকশন হবে কোন দিকে? উপরের দিকে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরে নাও এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, এটা এবার ক্লকওয়াইজ ঘুরছে। আমি অ্যান্টি ক্লকওয়াইজ অংশগুলো কেটে দিলাম, এটা ক্লকওয়াইজ ঘুরছে এরকম। ঠিক এরকম ক্লকওয়াইজ ঘুরছে, জাস্ট ক্লকওয়াইজ। এই ডিরেকশনটাও বাদ, ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে, এখন তোমার এই যে হাত যেই স্টাইলে আছে সেই স্টাইলে যদি রাখো, তাহলে হাতের এই আঙ্গুলগুলো কি ইন্ডিকেট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ইন্ডিকেট করতেছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? কিন্তু আমার ডিরেকশন কোন দিকে? আমার ডিরেকশন কোন দিকে? ক্লকওয়াইজে, তাই না? তার মানে আমার এই হাত কিন্তু মিলছে না। আমি যদি হাত এইভাবে রাখি তাহলে কিন্তু এইটার ডিরেকশন ক্লকওয়াইজ আর আমার এই আঙ্গুলিগুলোর ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে না। আমি এই ডিরেকশন ক্লকওয়াইজকে আমার আঙ্গুলিগুলো দিয়ে মেলাবো। কিভাবে মেলাবো? আমি এই হাতটিকে, বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে আছে, বৃদ্ধাঙ্গুলি যদি নিচের দিকে দিয়ে দিই, তোমরা একটু ইমাজিন করো যে বৃদ্ধাঙ্গুলি যদি নিচের দিকে দিয়ে দিই, হাতটি তো ঘুরে যাবে, হাতটির পেছন পাশটা সামনের দিকে চলে আসবে, তাই না? পেছন পাশটা সামনের দিকে চলে আসবে, তখন ওই আঙ্গুলি দিয়ে কোন ডিরেকশন ইন্ডিকেট করবে? তখন তোমাদের এই আঙ্গুলিগুলো দিয়ে কোন ডিরেকশন ইন্ডিকেট করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ঠিক এই হাতটি যদি আমরা বিপরীত দিকে ঘুরিয়ে দেই, তাহলে ঘুরিয়ে দিলে এই আঙ্গুলিগুলো দিয়ে তখন আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করবে না, তখন ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করবে। তাহলে এই ক্লকওয়াইজ আমার এই আঙ্গুলিগুলো দিয়ে মিলালাম, তাহলে আঙ্গুলিগুলো দিয়ে ক্লকওয়াইজ মিলালাম। বৃদ্ধাঙ্গুলি কোন দিকে চলে গেছে? তখন বৃদ্ধাঙ্গুলি চলে গেছে নিচের দিকে। তাহলে আমি যদি এই ডিরেকশনকে, এই ডিরেকশন বলতে আমি বোঝাচ্ছি এই রোটেশনকে, যদি আমি আমাদের এই আঙ্গুলগুলো দিয়ে কোনোভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ হাত ঘুরিয়ে বা হাত সোজা রেখে, আমি দেখলাম হাত ঘোরালে, উল্টো করে দিলে মোটামুটি এটা ক্লকওয়াইজ ডিরেকশন আমার এই আঙ্গুলি দিয়ে চলে আসে। তাহলে এই আঙ্গুলি দিয়ে ক্লকওয়াইজ ডিরেকশন চলে আসলো, তখন বৃদ্ধাঙ্গুলি যে ডিরেকশনটা ইন্ডিকেট করবে সেটাই হবে এই রোটেশনের ডিরেকশন। তাহলে আমি যেহেতু হাত ঘুরিয়ে দিয়েছি, হাত ঘুরিয়ে দেওয়ার কারণে আমার এই আঙ্গুলিগুলো দিয়ে ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট হয়েছে, তার মানে আলটিমেটলি আমার বৃদ্ধাঙ্গুলি চলে যাবে কোন দিকে? নিচের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলির ডিরেকশনই হচ্ছে এই রোটেশনের ডিরেকশন। আচ্ছা, এখন আগেরটাই চিন্তা করো, এই এক্সিসটা হচ্ছে কে? এইটা হচ্ছে এক্স এক্সিস মানে আই, আর এদিকে হচ্ছে ওয়াই এক্সিস বা জে। এক্সিস তুমি যে কোনো দিকেই দিতে পারো, এটা তোমার একমাত্র ইচ্ছা, এক্স ওয়াই জে জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড, তিনটা এক্সিস। তাহলে এখন চিন্তা করো, যদি এক্স ওয়াই এর মধ্যে যেভাবে আছে এভাবেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে আমি আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা, আমার এই হাত এখন পিকচারে যেভাবে দেখা যাচ্ছে এভাবেই
তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা আমার হাত দিয়ে দেখালাম, আমার এই হাত দিয়ে দেখালাম। হাত দিয়ে দেখালে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ম্যাচ করেছে, করলো, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন এই বক্সের ইয়ের সাথে ম্যাচ করলো। ম্যাচ করার পরে কোথায় চলে গেল? বৃদ্ধাঙ্গুলি কোন দিকে চলে গেল? বৃদ্ধাঙ্গুলি চলে গেল জেড ডিরেকশনের দিকে, তাই না? বৃদ্ধাঙ্গুলি চলে গেল জেড ডিরেকশনের দিকে। তাহলে আমি যদি বলি এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, আর ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এভাবে তো দিতে পারি যে ভ্যালু হচ্ছে ওমেগা, আর ভেক্টর দিয়ে লিখলাম ভ্যালু হচ্ছে ওমেগা আর ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাকে এভাবেও লেখা যেতে পারে, অথবা আমি এভাবেও লিখতে পারি, এর ভ্যালু হচ্ছে ওমেগা, আর ডিরেকশন হচ্ছে কোন দিকে? বৃদ্ধাঙ্গুলিরটা, কে, ডিরেকশন হচ্ছে কে। এই প্রথম যে রিপ্রেজেন্টেশন, যে ভ্যালু ওমেগা আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে পোলার ফরম্যাটের রিপ্রেজেন্টেশন। আর দ্বিতীয় যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাটের রিপ্রেজেন্টেশন, আই জে কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম। একই কথা, এখানে যদি এই ভ্যালু ওমেগা আর তার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ চিহ্ন দিয়ে দেই, হতে পারে। অথবা এই ভ্যালু ওমেগা আর তার সাথে কে লেখার মানেই হচ্ছে তোমার ওই তখন রাইট হ্যান্ড রুলের অপশনটা চলে আসবে। তার মানে এটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল, যার কারণে এটা উপরের দিকে গিয়েছে, কে হয়েছে। এখন কে বুঝতে পারো নাই, এখানে আমাকে একটু করতে হবে, বলতে হবে। এটা আসলে এমনি ভাবে এই স্ক্রিনে দেখিয়ে বোঝানো কঠিন। একদম ফিজিক্যালি যদি বাই হ্যান্ডে ক্লাসে দেখানো যেত, তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারতে। অনেকেই হয়তো বুঝে গেছো এর মধ্যে, খুব ভালো। স্যার ম্যাথের মধ্যে তো মাইনাস কে দিছিলেন, ওটা তো মনে হয় কে হবে শুধু, না? আচ্ছা, না কেন কে হবে? এটার ডিরেকশন তুমি কে কখন দিয়েছো? তুমি কে দিয়েছো? অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। তোমার ওটাতে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল না, তোমার ওটা কি ছিল? ক্লকওয়াইজ ছিল। Clockwise. তাহলে ক্লকওয়াইজ যদি তুমি করতে চাও, তখন কি হবে? ক্লকওয়াইজ করতে গেলে তোমার হাতটিকে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দিতে হবে, তখন ডিরেকশন হয়ে যাবে এরকম নিচের দিকে। তাহলে উপরের দিকে হচ্ছে কে আর নিচের দিকে হচ্ছে মাইনাস কে, অর্থাৎ উপরের দিকে পজিটিভ জেড এক্সিস আর নিচের দিকে নেগেটিভ জেড এক্সিস। স্যার আমাদের ম্যাথের মধ্যে তো আমাদের এই যে জেড এক্সিসটা সেটা তো আমাদের দিকে পজিটিভ, তাই না? স্ক্রিন থেকে আমাদের দিকে পজিটিভ। হ্যাঁ, কিন্তু যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হলে তো এটা চলে যাবে মোবাইলের ভিতরের দিকে, মোবাইলের ভিতর দিকে হলে তাহলে নেগেটিভ হবে না? হ্যাঁ নেগেটিভ হবে। তো এই জন্যই তো আমরা নেগেটিভ দিয়েছি। এই যে দেখো, আমরা আমাদের প্রবলেমে কিন্তু নেগেটিভ দিয়েছি। আমাদের প্রবলেম কোনটা? এটা আমরা আমাদের প্রবলেমে কিন্তু, তোমরা খেয়াল করবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরেও তোমাদের সহপাঠীদের সাথেও ডিসকাস করে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হতে পারবা। আচ্ছা, এই জন্য এরকম ওমেগা কে লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর কেউ একজন কি একটা কোশ্চেন করেছিলাম, ভুলে গেছি। আর বি বাই এ, না? জি স্যার। আচ্ছা, আর বি বাই এ আমরা খুব সহজেই বের করতে পারি। এই রড টড চিন্তা না করে দুটো পয়েন্ট চিন্তা করো। এই হচ্ছে একটা পয়েন্ট এ, আর এ হচ্ছে আরেকটা পয়েন্ট বি। তো আমরা আর বি বাই এ মানে হচ্ছে, আর বি বাই এর মিনিংটাই হচ্ছে এরকম, আর বি বাই এ, বি এর পজিশন এ থেকে, এর মানে তাহলে বি এর পজিশন এ থেকে, তাহলে এ থেকে এই বি এর পজিশন, এই এরকম একটা অ্যারো চিহ্ন, পজিশন, যেগুলো আমরা সেই প্রথম দিকের চ্যাপ্টারে পড়েছি, একদম ফার্স্ট। তাহলে আমরা আর এই ভ্যালুটা আমাদের জানা আছে 500। এই অ্যারো চিহ্নের ভ্যালু হচ্ছে 500 বা 0.5 বলতে পারো, 500 বললে মিলিমিটার, 0.5। তাহলে আমরা আর বি বাই এ যদি লিখি আর বি বাই এ ইকুয়াল 0.5, হ্যাঁ একদমই ঠিক আছে, এই কথা কোনো আপত্তি নাই, আর বি বাই এ ইকুয়াল 0.5। এখন আমি এটা লিখতে চাই, আর বি বাই এ এরকম লিখতে চাই, ভেক্টর আর বি বাই এ ভেক্টর। ভেক্টর মানে কি? ভ্যালুও দিতে হয়, ডিরেকশনও দিতে হয়। তাহলে ভ্যালু হচ্ছে 0.5 লিখলাম, আর ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে এইরকম একটা দিকে, তাই না? এবং এখানে অ্যাঙ্গেল হচ্ছে 36 ডিগ্রির মতো, তাই তো? 36। এভাবে তুমি লিখতে পারো আর বি বাই এ, কোনো আপত্তি নাই, কিন্তু এটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা উই আর নট ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা ইন্টারেস্টেড হচ্ছি এই কার্তেশিয়ানে, আই জে কে।
তাহলে আমরা আর বি বাই এ আমরা এবার আর ওই পোলারের স্টাইলে নাই, আমরা আই জে কে দিয়ে করব, আই জে আমাদের দরকার। তাহলে এরকম একটি অ্যারো চিহ্ন, এটাকে একটা ফোর্সই চিন্তা করো না, এটা একটা ফোর্স যার ভ্যালু 0.5, এখানে অ্যাঙ্গেল দেয়া আছে 36। তাহলে তোমাকে যদি বলা হয় যে এখন এটার এক্স কম্পোনেন্ট কত আর ওয়াই কম্পোনেন্ট কত বের করো, তাহলে তুমি এক্স কম্পোনেন্ট বের করার জন্য কি লিখবা? 0.5 cos 36.87, তাই লিখবা না এক্স কম্পোনেন্ট? এই যে আমি তাই লিখেছি 0.5 cos 36.87, এক্স কম্পোনেন্ট যেহেতু তাই দিলাম আই। স্যার আবার বুঝতে পারছি। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে ওইভাবে আমরা ওই ওমেগার ভ্যালু আমাদের বের হয়ে গেল 3, আর এই 3 এখানে বসিয়ে আমরা এই ওমেগাটাকে এভাবে লিখলাম -3k, আর ভিবি আমাদের আগেই বের হয়েছিল সেটা আমরা এখানে লিখলাম। তাহলে হয়ে গেল। তাহলে আমরা তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি যে দুটো স্টাইলেই করা যায়, যার যেভাবে ভালো লাগে সুবিধাজনক মনে হয়। তবে কিছু কিছু প্রবলেম কার্টেশিয়ানের সুবিধা, কিছু কিছু প্রবলেম পোলার ফর্মেটের সুবিধা, এটা তোমরা প্রবলেম করার মাধ্যমেই এগুলো আইডেন্টিফাই করতে পারবে। আমাদের অনেকখানি সময় চলে গেছে, আমরা আসলে এভাবে আগালে ধরা কঠিন। সেকেন্ড আমরা একটি প্রবলেম দেখব, এই প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট আসলে। দেখো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা একটা পিস্টন এবং কানেক্টিং রডের মুভমেন্ট, তাই না? তাহলে পিস্টন এবং কানেক্টিং রড, এখানে দেখো কয়টা পয়েন্ট, এ বি ডি, অনেকগুলো পয়েন্ট। আচ্ছা এটা কিভাবে মুভ করে বলো তো? এই পিস্টন উপরে নিচে মুভ করে, তাই না? জি স্যার। আর এই বি পয়েন্টটি এরকম সার্কুলার এরকম একটা পাথে মুভ করে, তাই না? আর এই পয়েন্টটি মুভ করে না, ওইখানেই থাকে, ফিক্স থাকে, তাই তো? আচ্ছা, তাহলে যদিও এই পিস্টনের মুভমেন্টকে একটা কমপ্লেক্স মোশন মনে হচ্ছে, আসলেও এটা একটা কমপ্লেক্স মোশন মনে হওয়ার কোনো কারণ নেই। মনে হলেও কমপ্লেক্স মোশন, না হলেও কমপ্লেক্স মোশন, বাট আমরা আমাদের যে নলেজগুলো আমাদের আছে সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু আসলে সলভ করতে পারি। এনিওয়ে প্রবলেমে বলা হচ্ছে ইন দ্য ইঞ্জিন সিস্টেম শোন এল ইকুয়াল 160, অর্থাৎ এই কানেক্টিং রডের দৈর্ঘ্য হচ্ছে 160 মিলিমিটার, আর বি ইকুয়াল 60, বি মানে হচ্ছে এই ক্র্যাঙ্ক পিনের আর কি, হ্যাঁ, ক্র্যাঙ্ক পিনের দৈর্ঘ্য বা ক্র্যাঙ্কশ্যাফট যাই বলো সেটা হচ্ছে 60 মিলিমিটার। নোয়িং দ্যাট দ্য ক্র্যাঙ্ক এবি, এই এবি যে ক্র্যাঙ্কটি আছে, আমি এগুলো মুছে দিই, এবি যে ক্র্যাঙ্কটি আছে তা রোটেট করতেছে উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ 1000 rpm ক্লকওয়াইজ, অর্থাৎ এটা ক্লকওয়াইজ মুভ করছে কত? 1000 rpm এ। ওকে, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য পিস্টন, এই পিস্টনের ভেলোসিটি বের করতে বলা হয়েছে। তার সাথে সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য কানেক্টিং রড, এই কানেক্টিং রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলা হয়েছে, ওমেগা কত কানেক্টিং রডের। কখন? তখন যখন থিটা ইকুয়াল 0, থিটা তো এইভাবে আছে, থিটা ইকুয়াল 0 হয়, ঠিক থিটা ইকুয়াল 0 আর থিটা ইকুয়াল 90। থিটা ইকুয়াল 0 হলে পজিশনটা কেমন হবে? পিস্টনটা উপরে উঠে যাবে, তাই না? আর এটা একটা স্ট্রেইট হয়ে যাবে একদম, এ বি ডি একই স্ট্রেইট হয়ে যাবে একটা লাইনে, থিটা ইকুয়াল যখন 0 হবে, তাই না? এরকম হবে না? থিটা ইকুয়াল 0 হলে এই থিটা ইকুয়াল 0 মানে এইটা হবে এ, এইটা হবে বি পয়েন্ট, এইটা হবে ডি পয়েন্ট, তাই তো? আর থিটা ইকুয়াল 90 হলে কেমন হবে? থিটা ইকুয়াল 90 হলে এরকম হবে আমার মনে হয়, দেখো এটা হবে এ পয়েন্ট, এটা হবে বি পয়েন্ট, এটা হবে ডি পয়েন্ট, এই যে থিটা ইকুয়াল 90, থিটা ইকুয়াল 90, থিটা ইকুয়াল 90 হলে এরকম হবে, তাই না? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, যদি দেখতে পাও তাহলে এখন আমাদের এই পিস্টনের মুভমেন্ট কমপ্লেক্স হলেও আমাদের নলেজ থেকে আমরা এটা সলভ করতে পারবো। তোমরা আমাকে এখন একটু অ্যান্সার করবা যে এখানে তো 3টি পয়েন্ট, ডি পয়েন্ট, আমাদের পিস্টনের ভ্যালোসিটি বের করতে বলা হয়েছে। তাহলে পিস্টনের ভ্যালোসিটি কিন্তু অ্যাকচুয়ালি এই পিস্টনে যেভাবে মুভমেন্ট করবে ওই ডি পয়েন্টও একইভাবে মুভমেন্ট করবে আপ ডাউন, তাহলে পিস্টনের ভ্যালোসিটি ভিপি আর ভিডি আসলে একই কথা। এনিওয়ে এখানে দেখো 3টি পয়েন্ট এ বি ডি, তাহলে আমরা এ আর বি পয়েন্টকে যদি চিন্তা করি, এ আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট চিন্তা করলে দুটো পয়েন্টের মধ্যে এ পয়েন্ট কি মুভ করবে? না স্যার, এই পয়েন্ট ফিক্সড। ফিক্স থাকবে। না স্যার।
আর বি পয়েন্ট কি কাজ করবে? তাহলে এই পয়েন্টে বি পয়েন্ট মুভ করবে এরকম না, একটা সার্কেলে না? করবে স্যার। তাহলে কি তুমি এটাকে সার্কুলার মোশন বলতে পারো বা রোটেশনাল, যেটাই বলো? স্যার বলতে পারি বলা যাবে কিছু না। জায়গায় এ আর বি পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি রোটেশন বলা যাবে যদি তুমি পুরো ক্র্যাঙ্কটাকে চিন্তা করো। আর যদি দুটো পয়েন্ট আলাদা চিন্তা করো তাহলে সার্কুলার। এনিওয়ে সার্কুলার রোটেশন যাই হোক, আমরা দুটোকে কানেক্ট করতে জেনেছি এবং এগুলোর ফর্মুলা আমাদের সব জানা আছে। তাহলে এ আর বি পয়েন্ট চিন্তা করলে সে দুটো হবে সার্কুলার বা রোটেশনাল মোশন, তাই না? আচ্ছা, এখন এ আর বি চিন্তা বাদ দাও, এই ডি আর বি, ডি আর বি যদি চিন্তা করি, ডি কি করবে? শুধুমাত্র উপরে নিচে, তাই না? আর বি কোন দিকে যাবে? বি এদিকে যাবে, এদিকে যাবে, মানে বি আসলে সার্কুলার পথেই মুভ করবে, কিন্তু প্রত্যেক পয়েন্টে যদি বি চিন্তা করি, এই পয়েন্টে বি এদিকে ডিরেকশন, তাই না? এই পয়েন্টে বি এদিকে ডিরেকশন, অন্য পয়েন্টে বি আরেক দিকে ডিরেকশন, তাই নয় কি? তাহলে আমি কি ধরে নাও এই একটা ইনস্ট্যান্টে যে কোনো একটা অবস্থায় যে কোনো একটা অ্যাঙ্গেলে এই হচ্ছে ডি, এই ডি এর মুভমেন্ট হবে ধরে নাও নিচের দিকে, আর বি এর মুভমেন্ট হবে আরেক দিকে। তাহলে বি একদিকে মুভ করলো, ডি আরেক দিকে মুভ করলো, দুই পয়েন্ট দুই দিকে মুভ করলো, একটা রডের দুটো প্রান্ত দুদিকে মুভ করতেছে, তার মানে এটা কি মোশন? প্লেন মোশন। ওকে, থ্যাংক ইউ। দুইটা দুই দিকের প্লেন না, প্লেন মোশন, তাই না? তার মানে আমরা খুব সহজেই আমরা এ আর বি কে কনসিডার করতে পারি রোটেশনাল মোশন হিসেবে, আর বি আর ডি কে কনসিডার করতে পারি প্লেন মোশন হিসেবে। এই তো হয়ে গেছে, তোমরা ধরে ফেলেছো। এখন আমরা প্রবলেম সলভ করে ফেলবো, খুব শীঘ্রই আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে আমরা একটু ফর্মুলাগুলো লিখি। আমাদের ফর্মুলা বলতে ডেটাগুলো লিখি। আমাদের ডেটা দেয়া আছে শুধুমাত্র এই যে এই রোটেশনটা দেয়া আছে এবি, ওমেগা এবি লিখেছি যেহেতু এবির রোটেশনটা দেয়া আছে। এই রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ এবং এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কত? 1000 আরপিএম। তো আমরা আরপিএম কে রেভলিউশন পার সেকেন্ড করতে পারি, মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা রেভলিউশনে আছে, ঘূর্ণন, এক ঘূর্ণন মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান না, বা 360 ডিগ্রি। আমরা ডিগ্রির দিকে যাব না, তাহলে ওই অংশের সাথে 2 পাই করে গুণ করে দিলে এটা 104.72 রেডিয়ান পার সেকেন্ড হয়। আর একে যদি তুমি ভেক্টর দিয়ে ইন্ডিকেট করো তাহলে ডিরেকশন দিবা ক্লকওয়াইজ, তাই না? এখন যে কোনো প্রবলেমই তুমি পোলার ফরম্যাটেও করতে পারো, কার্টেশিয়ান ফরম্যাটেও করতে পারো, বাট আমি এক্ষেত্রে কার্টেশিয়ান প্রিফার করছি, কার্টেশিয়ান স্টাইলে আমি করব আর কি। পোলার ফরম্যাটেও তোমরা করতে পারো বা তোমাদের সলিউশনেও হয়তো থাকতে পারে, আমি জানি না। তো ঠিক আছে, তাহলে এটা কিছু আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এই এখানে বলা হচ্ছে পিস্টনের মুভমেন্ট ভিপি। তাহলে পিস্টনের ভেলোসিটি ভিপি আর ভিডি একই কথা, কোনো আপত্তি নাই, কারণ পি আর ডি ও একইভাবে মুভ করবে, পি উপরে ও নিচে, ডি উপরে নিচে, সেম। আর ওমেগাটা বের করতে হবে। কোন ওমেগাটা? এই রডের ওমেগা, এই কানেক্টিং রডের ওমেগা। একটা ওমেগা তো দেয়াই আছে, সেটা না, এটা কোন পজিশনে বের করতে হবে? থিটা ইকুয়াল 0 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে একদম এই বি পয়েন্ট স্ট্রেইট হয়ে যাবে, আর থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে বি পয়েন্ট সোজা এই বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে, আর হয়তো ডি পয়েন্টটা আরেকটু নিচে চলে আসবে। আর থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে বি পয়েন্টটা এখানে চলে আসবে আর ডি পয়েন্টটা আরও উপরে চলে যাবে। যাই হোক, এটা তোমরা জানো। তো আমরা যেহেতু আইজে কে স্টাইলে করব, তাহলে আমাকে তো কোঅর্ডিনেট বসাতে হবে। তা আমি কোঅর্ডিনেট এ পয়েন্টে বসিয়ে দিলাম, আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়ে গেল। এখন তাহলে আমি ওমেগা এবি লিখব। ওমেগা এবি কে কিভাবে লিখতে পারি? ওমেগা এবি কত আছে? 104.72 ক্লকওয়াইজ রোটেশন। এখন আমি কে আই জে কে দিয়ে লিখব, কিভাবে লিখতে পারি বলো? এখানে তো পোলার স্টাইলে লিখেছো যে 104.72 ক্লকওয়াইজ ডিরেকশন, এটাকে এখন কি করে লিখবা? তাহলে মাইনাস 104.72 ইনটু কে কে। আচ্ছা, এই তো তোমরা জেনেও গেছো, পেরেও গেলা। এরকম হলো 104.72 কে। ওকে, ভেরি গুড, মাইনাস কে। আচ্ছা, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি। 0 ডিগ্রির ক্ষেত্রে 0 ডিগ্রির সময় কি হবে? এই তোমরা কিন্তু একটু আগেই মেনে নিয়েছো আমার কথা। 0 ডিগ্রির ক্ষেত্রে এই ডি পয়েন্ট হবে উপরে, বি পয়েন্ট হবে এখানে, আর এ পয়েন্ট হবে এখানে, তাই না? 3টা পয়েন্ট 3 জায়গাতে হবে। ওকে, তাহলে আমরা একটু, যেহেতু ওমেগা এবি দেওয়া আছে, এবির জন্য ওমেগা দেওয়া আছে, তাহলে আমরা এই দুটো পয়েন্ট একটু আলাদা চিন্তা করি। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, এবং তোমরা জানো যে এই বিটা এরকম সার্কুলার পাথে রোটেট করবে আর কি, সহজ কথা, সার্কুলার পাথে মুভ করবে, সার্কুলার পাথে মুভ করবে এই বি পয়েন্ট। তাহলে এই অবস্থায় আমি যে ক্লকওয়াইজ কিন্তু, হ্যাঁ মনে জানা থাকে ক্লকওয়াইজ, তাহলে ভিবি এই লিনিয়ার ভেলোসিটি ভিবি বা ট্যানজেনশিয়াল ভেলোসিটি, এটার ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন কোন দিকে হবে? ক্লকওয়াইজ মুভ করলে, ক্লকওয়াইজ যদি মুভ করে এটা কি এরকম হবে? ক্লকওয়াইজ মুভ করলে সার্কুলার মুভমেন্টে, সার্কুলার মুভমেন্টে ধরে নাও তোমার এই একটা পয়েন্ট আছে, এটার লিনিয়ার ভেলোসিটি কত যদি ক্লকওয়াইজ মুভ করে? যদি ক্লকওয়াইজ, জি স্যার, ডান দিক দিয়ে যাবে হবে স্যার। আবার যদি তোমাকে বলে যে এই একটা পয়েন্ট আছে, এই ক্লকওয়াইজ মুভ করছে, এটা লিনিয়ার ভেলোসিটি কত, তুমি স্পর্শক বানিয়ে দিবা এরকম এদিকে, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এই ভিবি আমি বের করব, আমি এটা জানি যে এটা ডান দিকে হবে। আচ্ছা, ডান দিকে হবে কিনা তা তো আমার জানা থাকলেও এই মুহূর্তে জানা নাই, যেহেতু আইজে কে স্টাইলে করব। এই ভিবি এই লিনিয়ার ভেলোসিটি মানে কি? এই একটু আগেও তোমরা করেছো, এটার মানে কি? এই এরকম না, এই ওমেগা ইনটু আর, আর কি, ও বি বাই এ, মানে বি বাই এ উইথ রেসপেক্ট টু। তাহলে এই কাজই আমরা এখন করব। হ্যাঁ, পোলার ফরম্যাটে করলে ডাইরেক্ট এটা পেয়ে গিয়েছিলাম, হয়ে যেত। পোলারে করব না, কার্টেশিয়ানে করব। আচ্ছা, এটা কিন্তু আমাদের এরকম আছে, এই ভুলে না এই স্ট্রেট থাকবে। আচ্ছা, তাহলে 0 ডিগ্রিতে আমি এভাবে লিখলাম ভিবি, এই যে ভেলোসিটি, এই ভিবি এটা হবে কত? ওমেগা এ বি তার সাথে আর বি বাই এ। তাহলে ওমেগা এ বি হচ্ছে 104.72 কে, আর আর বি বাই এ এইটা হচ্ছে আমাদের কথা। এই হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট, আর এই হচ্ছে এ পয়েন্ট, তাই না? এবং এটার লেংথ তোমাদের জানা আছে, এটা কত জানো? এটা হচ্ছে 60 মিলিমিটার, 60 মিলিমিটার। তাহলে আর বি বাই এ মানে কি? বি এর পজিশন উইথ রেসপেক্ট টু এ, মানে এরকম একটা অ্যারো চিহ্ন, বি এর পজিশন উইথ রেসপেক্ট টু এ। তাহলে এটাকে লিখতে হলে আমাকে কি দিতে হবে? ভ্যালু দিতে হবে। ভ্যালু হচ্ছে 60 মিলিমিটার, আর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। ডিরেকশন উপরের দিকে না, এই জন্য আমি এই দিয়েছি, জে দিয়েছি, এই যে জে দিয়েছি 0.06, 60 মিলিমিটারকে মিটার করেছি আর কি, 0.06 তার সাথে জে। ওমেগা এবি তো তোমরা সবাই আমাকে বললা যে ওমেগা এবি হচ্ছে -104.72 তার সাথে কে, আর আর বি বাই এ 0 ডিগ্রি থাকা অবস্থায় আর বি বাই এ একদম বি একদম উপরে চলে যায়, একদম স্ট্রেইট উপরে চলে যায়। তাহলে এই যে ভ্যালু 0.06 আর ডিরেকশন হচ্ছে কত? জে। যদি এইরকম ভাবে বাঁকা থাকতো, এই বি পয়েন্টটা এরকম বাঁকা থাকতো, এই এ পয়েন্টটা এভাবে থাকতো, তাহলে তোমরা এই আগের স্টাইলে করতা, আগের স্টাইলে করতা, এখানকার অ্যাঙ্গেল জানতা, তারপরে এই দুটো কম্পোনেন্ট বের করতা। যেহেতু আমাদের বাঁকা টাকা নাই, একদম ডাইরেক্ট উপরের দিকে আছে, সেজন্য সেটাকে যে লিখেছি, এভাবে লিখলাম। তাহলে যে 104.72 কে আর এটা গুণ করলে তাহলে আলটিমেটলি তুমি কি পেয়ে গেলা? 6.28 আই। বুঝেছো? তাহলে ভিবি এর ভেলোসিটি কোন দিকে যাবে? ভিবি এর ভেলোসিটি হবে আই এর দিকে। আই মানে কোন দিকে? ডান দিকে। একটু খেতে গেছে ডান দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা কিন্তু আসলে এই যে এখানে যে তোমাদের একটু বুঝালাম যে এরকম ভাবে একে টেকে বুঝালাম, পোলারের জন্য সেটা দরকার ছিল, কিন্তু কার্টেশিয়ানে করলে আর দরকার নাই। কার্টেশিয়ান আমাদের নিজেই বের করে দিবে, এই যে ওই বের করে দিয়েছে যেটা ডান দিকে। আমরা যদি নাও জানতাম, ওই আয়ের মাধ্যমে বুঝে গেলাম যে এটা ডান দিকে, কিন্তু একটু আগে আমরা ড্র করে দেখেছি যে আসলে এটা ডান দিকে হওয়ার কথা, ক্লকওয়াইজ হলে। এনিওয়ে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের ভিবি পেয়ে গেলাম, এখানে বোধহয় আর কাজ নাই। এখন আমাদের যে কাজ করতে হবে, এইবার আসো এইটাতে, এই কানেক্টিং রডে। কানেক্টিং রডের ভিবি তো বের করতে বলে নাই, তাই না? না না, বের করতে বলছে কি? এই পিস্টনেরটা ভিডি বা বিপি, এটা বের করতে বলছে, আর একটা ওমেগা বের করতে বলছে, যে ওমেগাটা হচ্ছে এই কানেক্টিং রডের ওমেগা। আচ্ছা আচ্ছা, আমরা এখন 0 ডিগ্রিটা করছি। এনিওয়ে, এটা সমস্যা নাই। তাহলে 0 ডিগ্রি করলে বি আর ডি পয়েন্ট কোন জায়গায় থাকবে? এখন বি আর ডি পয়েন্টে আসো, তোমার এই বি পয়েন্টের কাজ শেষ। রোটেশন দিয়ে এই একটা ফর্মুলা তুমি পেতা, সে একটা ফর্মুলার কাজ তুমি করে ফেলছো। রোটেশনে আর বিশেষ কোনো ফর্মুলা নাই, যেহেতু অ্যাক্সেলারেশন নাই। অ্যাক্সেলারেশন থাকলে পরবর্তীতে আরো আসতো, অ্যাক্সেলারেশনের কোনো ব্যাপার না। স্যার, থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে তখন বি আর ডি একদম স্ট্রেট লাইন বরাবর থাকবে। স্ট্রেট লাইন থাকবে না এরকম? আচ্ছা, তাহলে এরকম স্ট্রেট লাইন লিখলাম,
আচ্ছা আমার ড্র করা আছে, এটাই দেখাই। তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি। তাহলে বি এর ভ্যালোসিটি কোন দিকে? বি এর ভ্যালোসিটি এদিকে না? এই যে তাই তো বলতেছো 6.28 আই ডান দিকে। তাহলে বি এর ভ্যালোসিটি হচ্ছে ডান দিকে, আর ডি এর ভ্যালোসিটি কোন দিকে যাবে? তোমরা বুঝতেইছো যে ও ও ও যদি যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আলটিমেটলি ডি নিচের দিকে আসবে ডিটা। নিচের দিকে আসার একটা চান্স আছে না? জি স্যার। তাহলে আমি নিচের দিকে দিয়ে লিখলাম, নিচের দিকে দিয়ে লিখলে যে খুব একটা গুনার কাজ হয়ে যাবে তা না। দিলাম, এটা দিলে তুমি যদি উপরের দিকে দাও দেখবা কি যে মাইনাস চলে আসছে, বুঝতে পারছো? তা আমি নিচের দিকে দিলাম, কারণ আমি বুঝতেছি এটা নিচের দিকে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে তোমার স্টাইলে চলে আসো। তোমার যে এটা তো তোমার প্লেন মোশন, তোমার প্লেন মোশন কিভাবে সলভ করতে হয়? প্লেন মোশন প্রথমে এই যে দুটো দুই দিকে যাচ্ছে, বি পয়েন্ট একদিকে যাচ্ছে, ডি পয়েন্ট একদিকে যাচ্ছে। তাহলে আমাদের স্টাইল হচ্ছে প্রথমে পুরো বডিটাকে ওই বি ভ্যালোসিটিতে সরিয়ে নিব, এরপরে বি পয়েন্টকে ফিক্সড রেখে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ সরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ সরাবো না ক্লকওয়াইজ সরাবো এটা ফিগার দেখে বোঝা যাবে। তোমাদের কি মনে হয় অ্যান্টি ক্লকওয়াইজ সরাতে হবে? এখানে ঠিক আছে স্যার, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ সরাতে হবে স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ না সরালে তো এর আগের অবস্থানে আসবে না। হ্যাঁ, আমরা এই যে বি করে এটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ সরালেই কিন্তু সে আবার আগের জায়গাতে যাবে, আদারওয়াইজ যাবে না। তো ঠিক আছে, এভাবে যদি আমরা করি তাহলে তো আমাদের সেই ফর্মুলা যে আলটিমেটলি আমরা এই ডি নিচের দিকে যাবে এটা পাওয়ার জন্যে আমরা পুরো বডিটাকে বিতে সরিয়েছি নাম্বার 1, তার সাথে আবার রোটেশন করিয়েছি। রোটেশন হচ্ছে ডি এর রোটেশন হয়েছে বি থেকে, বি এর রেসপেক্টে বা বি পয়েন্টকে ফিক্সড রেখে, ঠিক ওই যে ফর্মুলা আমরা আগেও লিখেছিলাম এখানেও তাই লিখলাম। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা জাস্ট এগুলো বসাবো, বসালেই আমাদের এই পোর্শন হয়ে যাবে। তাহলে আমাদের ভিবি আমাদের অলরেডি জানা আছে। এখন তাহলে ভিডি কোন দিকে? নিচের দিকে আমি ধরেছি। তাহলে আমি নিচের দিকে ধরেছি, ভিডি এর মান আমি জানি না, তাহলে এটার মান আমি ধরে নিলাম শুধু ভিডি, আর তার সাথে যেহেতু নিচের দিকে তাহলে জে, তাই না? মাইনাস জে অবশ্যই, কারণ আমি তো আমার এই কোঅর্ডিনেট ধরেছি উপরের দিকে পজিটিভ। তাহলে এটা ভিডি জে লিখলাম। ওকে, তাহলে এখানে ভিডি হয়ে গেল, ভিবি পেয়ে গেলাম, আর ভিডি বাই বি কোন দিকে? ফিগার থেকে কোন দিকে মনে হয়? বাম দিকে, তাই না? বাম দিকে স্যার। ভ্যালু তো জানি না, ভ্যালু জানি না, অসুবিধা নাই, ভ্যালু ভিডি বাই বি লিখে দিলাম। তাহলে ভ্যালু লিখে দিলাম ভিডি বাই বি, আর যেহেতু বাম দিকে তাহলে মাইনাস আই লিখলাম। ঠিক আছে, তাহলে এখন এগুলো একটু বসাই। এই ভিডি জে আর ভিডি বাই বি যা আছে এই তিনটা বসাই। আর তোমরা জানো এখন আয়ের গুলো আলাদা লিখবো, জের গুলো আলাদা লিখবো। বাম পাশে আয়ের কোনোটা আছে? নাই। ডান পাশে আয়ের কি আছে? 6.28 আই আর ভিডি বাই বি আই। তাহলে আমরা এগুলো লিখতে পারবো 0 ইকুয়াল আয়ের গুলো যদি লিখি 6.28 আই 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 লিখতে হবে না, কারণ আই তো কমন নিয়ে দিলে চলেই যাবে, লিখলাম না। ভি ডি বাই বি, এটা হচ্ছে আয়ের গুলা। হ্যাঁ, আই কম্পোনেন্টের গুলা, এই আই কম্পোনেন্টের গুলা এগুলো। আর যে কম্পোনেন্টের গুলা যদি লিখি, যে কম্পোনেন্টের বামে কোনটা আছে? ভি অফ ডি, আর ডানে কিছু নাই, তাই না? 0। তার মানে আমাদের কিন্তু ভ্যালু বের হয়ে গেল, ভি অফ ডি ভিডি বের হয়ে গেল 0, আর এখান থেকে হয়তো ভিডি বাই বি কত পাবো? 6.28 পাবো, তাই না? জি স্যার। তাহলে এই যে এরকম ভিডি হয়ে গেল 0 আর ভিডি বাই বি হচ্ছে 6.28। তাহলে এগুলো তো আসলে ভ্যালু। তাহলে আমরা ভ্যালুগুলোকে একটু ভেক্টরে নিয়ে যাই, আমাদের ডিরেকশন স্টাইল যেভাবে ছিল। ভিডি ছিল ওই ভ্যালু মাইনাস জে, তাহলে ঠিক তাই লিখি, ভিডি ভ্যালু মাইনাস জে, তো ভ্যালু তো 0 আর মাইনাস জে, আসলে এটা 0 মানে তো 0ই, ওর আবার ডিরেকশন কি, ওর কোনো ভ্যালোসিটি নেই। তার মানে আলটিমেটলি এই যে আমি ভিডি নিচের দিকে ধরেছিলাম এটা কিন্তু হলো না, মানে এটা কোনো দিকেই না, যেহেতু ও মুভি করবে না, ওর ভ্যালোসিটিই নাই, তার মানে আলটিমেটলি ও পয়েন্টেই থাকবে, ওর ভ্যালোসিটির কোনো ডিরেকশন নেই। ঠিক আছে, তার মানে ভিডি ইকুয়াল 0 যে লিখেছি আমি, শুধু 0ই লিখে দেওয়া ভালো। আর ভিডি বাই বি 6.28, তাহলে এই যে ভিডি বাই বি 6.28 মাইনাস 6.28 আই, তাই লেখো মাইনাস 6.28 আই, বা এখান থেকেও বোঝা যায় 6.28 বাম দিকে। তাহলে হয়ে গেল। এই তোমাদের ভ্যালু বের করতে বলা হয়েছিল, দুটো ভ্যালু মনে আছে? একটা হচ্ছে পিস্টনের, তাহলে যে ভিডি দেখা গেল পিস্টনের মুভমেন্ট হচ্ছে 0, কোনো মুভমেন্ট হবে না।
আর আরেকটা বলা হচ্ছিল ওমেগা, ওহো ওমেগা বের হয় নাই না, এই ওমেগাটা বের হয় নাই। তাহলে ওমেগা বের করার জন্য ফর্মুলা কি? ভিডি বাই বি ইকুয়াল ওমেগা ইন্টু আর ডি বাই বি। কারণ হচ্ছে এই যে এই জায়গাতে রোটেশন হয়েছে, এখানে হচ্ছে ফিক্সড আর ওইটা হচ্ছে মুভমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু ওই লিনিয়ার আর বি বাই বি ইন্টু এই কি বলে রোটেশন। তোমরা কি বুঝতে পারতেছো এগুলো? জি স্যার বুঝতে পারছি। অনেক বেশি স্যার একটা বলো প্লিজ। ওই যে ভিডি ইকুয়াল টু ভিবি প্লাস ভিডিবি, এটা কোনটা? এটা স্যার ভিডি ইকুয়াল টু ভিবি প্লাস ভিডিবি, এটা এটা? ত্রিভুজ। এই অংশটা? জি স্যার। এই অংশটা হচ্ছে এই আমরা তো আগেও করলাম, প্রথম প্রবলেমটাতেও আমাদের এরকম ছিল যে এটা যেহেতু প্লেন মোশন, ডি পয়েন্ট নিচের দিকে যাচ্ছে, বি পয়েন্ট ডানের দিকে যাচ্ছে, তার মানে আমরা নিশ্চিত হয়ে গেছি প্লেন মোশন। এখন এই প্লেন মোশন সলভ করার জন্য আমাদের একটা টেকনিক জানা আছে, সেভারাল টেকনিক আছে। একটা টেকনিক আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে প্রথমে এই সম্পূর্ণ বডিটাকে যে কোনো একটা ভেলোসিটিতে ট্রান্সলেট করিয়ে নাও, ট্রান্সলেট করিয়ে নিয়ে এরপরে ওই পয়েন্টটাকে ফিক্সড রেখে রোটেট করাও। ঠিক এটা হচ্ছে কনসেপ্ট। আমরা এই ফিগারে গেলে আরেকটু বেশি ভালো দেখতে পাবো। তো এখানে যখন 0 ডিগ্রি ছিল তখন ধরে নাও এরকম একটা পজিশনে ছিল, এটা হচ্ছে ডি পয়েন্ট আর এই জায়গাটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্ট যেতে চায় ডান দিকে আর ডি পয়েন্ট নামতে চায় নিচের দিকে, ডি পয়েন্ট নামতে চায় নিচের দিকে। তাহলে আমি কি করব, প্রথমে এই পুরো বডিটাকে বি যেহেতু ডান দিকে যেতে চায় তাহলে পুরো বডিটাকে এরকম ডান দিকে নিয়ে আসলাম, এই ডান দিকে নিয়ে আসলাম পুরো বডিটাকে। ডান দিকে নিয়ে আসলে হয়তো বি এর মনোবাসনা পূর্ণ হলো, কিন্তু ডি পয়েন্ট তো আসলে আসলো না। ডি পয়েন্ট যেতে চাই কোথায়? নিচের দিকে। তাহলে এখন যদি এই বি পয়েন্ট যেহেতু আসছে রিকোয়ার্ড জায়গাতে, এখন এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করিয়ে দিই, আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করালে এই পয়েন্ট তখন আবার এইদিকে নিয়ে আসলাম, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করিয়ে একে আলটিমেটলি এদিকে নিয়ে আসলাম, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আসলে আলটিমেটলি এটাই কাজ ছিল, বি পয়েন্টের ডানে যাওয়া দরকার ছিল, ডি পয়েন্টের নিচে যাওয়া দরকার ছিল। আমি এই কাজটাই করলাম, বি পয়েন্টকে প্রথমে ডানে নিয়ে আসলাম, এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করিয়ে ডি পয়েন্টকে আগের জায়গাতে নিয়ে গেলাম, বা ওই ওর নিচে যাওয়ার যে ছিল নিচেতে নিয়ে আসলাম। এটাই তো ছিল প্লেন মোশনের মানে একদম বেসিক, আগের প্রবলেমটাতেও তো করলাম। তাহলে সেই কথাটাই তো লিখেছি যে ডি পয়েন্টের নিচের দিকে আসবে, এই ডি পয়েন্ট নিচের দিকে আসবে, সেটা পাওয়ার জন্য আমাকে প্রথমে হোল বডিটাকে ডান পাশে সরাতে হলো ভিবি ভেলোসিটিতে, এরপরে বি পয়েন্টকে ফিক্সড রেখে ডি পয়েন্টকে ঘোরাতে হলো, অর্থাৎ ভি অফ ডি, ডি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি থেকে বি পয়েন্টকে ফিক্সড রেখে ডিকে ঘোরাতে হলো। এই কাজটুকু তো করলাম। ডি পয়েন্টের নিচের দিকে যাওয়া এই প্রাপ্তির জন্যে ভিবি ভেলোসিটিতে বডিকে সরালাম, এরপরে বি কে ফিক্সড রেখে ডি কে ঘোরালাম। দেখো বুঝতে পারো কিনা। জি স্যার। এটা ওই সব জায়গাতে প্লেন মোশনের স্টাইল তো একই রকম। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়ে গেলে এখন আমাদের ভি ডি বাই বি ইকুয়াল, যেহেতু এটা রোটেশন, এখান থেকে আমরা ওমেগা ইন্টু আর ডি বাই বি করতে পারি। আর ওমেগা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে ওমেগাকে আমরা ভেক্টর লিখলে ওমেগা ইন্টু কে লিখলাম, ওমেগা কে, তোমরা অলরেডি এটা জেনে গিয়েছো যে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আছে কে লিখলাম। আর আর ডি বাই বি আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে পুরো লেংথ হচ্ছে 160-এর মতো, 160-160-160-এর মতো। আর এটা হচ্ছে কোন পয়েন্ট? ডি পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে আমাদের লাগবে আর ডি এর পজিশন কোথা থেকে? বি থেকে। তাহলে বি থেকে আমরা যাব ডি এর পজিশন পর্যন্ত। তাহলে এর ভ্যালু কত? 160। তাহলে আমি এভাবে লিখতে পারি আর ডি বাই বি ইকুয়াল হচ্ছে ভ্যালু কত? 160 মানে 0.16 মিটার। ওকে। আর ডিরেকশন কোন দিকে? ডিরেকশন উপরের দিকে। আমি যদি পোলার ফরম্যাটে লিখতাম তাহলে ডাইরেক্ট উপরের দিকে দিয়ে দিতাম, কিন্তু আমি তো পোলার ফরম্যাটে করছি না, আমি তো করছি কার্টেসিয়ানে, আই জে কে। তাহলে উপরের দিকে মানে কি? জে, তাই না? জে হবে স্যার, জে। স্যার তাহলে 0.16 জে। যে তাহলে এই আমরা লিখলাম 0.16 জে।
তাহলে এখন যদি আমরা এগুলো বসাই 6.28 আই, তারপরে ওই ওমেগার জায়গায় ওমেগা কে বসালাম, এটা এই অংশটা করলে আলটিমেটলি এই কে আর জে করলে আই হয়ে যাবে, আর দুই পাশে আই সেটা করলে ওমেগা হয়ে যাবে 39.25। আর ওমেগাকে আমরা ভেক্টর দিয়ে লিখতে পারি 39.25 কে। বলো। কে আর জে কে ক্রস গুণন করলে মাইনাস আই হবে না? হ্যাঁ, মাইনাস আই হবে, বাম পাশেও মাইনাস, দুই পাশে দিলে দেখবা ওমেগা শুধু 39.25 থাকবে। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের ওমেগাও বের হয়ে গেল। আর এই যে পিস্টনের মুভমেন্ট কি, পিস্টনের আসলে মুভমেন্ট নাই, ভিডি ইকুয়াল বা বিপি ইকুয়াল 0। তাহলে দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। এই একই ভাবে হ্যাঁ বলো স্যার, এখানে যে কে আর যে গুণ করা হয়েছে, তাহলে তো স্যার যদি আই চলে আসে দুই সাইডে, তাহলে তো এই লাস্টে ওমেগা সমান 39.25 কে তো লেখা যাবে না নাকি? কেন যাবে না? দুই পাশে আই, তুমি আয়ের গুলা আই জে কে সবগুলো থাকলে আয়ের গুলোকে আলাদা লেখো, জের গুলোকে আলাদা লেখো। এখানে শুধু আই আছে, অসুবিধা কি? তাহলে আয়ের গুলোকে আলাদা লিখলাম, বাম পাশে থাকবে মাইনাস। আচ্ছা, এখানে ডান পাশে যেহেতু কে আর জে আছে, এটাকে গুণ করলে পরে তো হচ্ছে মাইনাস আই। এখন এই দুই পাশে থেকে যদি আই কেটে যায়, তাহলে তো ওমেগা 6.20 থাকবে, তাই না? হ্যাঁ, কেন? এই যে 0.16 আছে না, এটাকে বাদ দিচ্ছ কেন? সেটা ঠিক আছে, ওইটা 6.28 বাই 0.16 করার পরেই তো 39.25 আইছে। কিন্তু এখানে তো ওই কে আর জে গুণ করার ফলে যে মাইনাস আই আসতেছিল, ওই দুই পাশে থেকে তো মাইনাস আই কাটে যাচ্ছে, তখন তো ওমেগা মানে থাকতেছে। ওখানে তো ধরো মাইনাস আই কেটে গেল, এই যে এরকম থাকলো, বাম পাশে থাকলো 6.28। তুমি যদি কাটতেই চাও কাটতে পারো, 6.28 ইকুয়াল 0.16 ওমেগা। দুই পাশে মাইনাস, এই আই সরি মাইনাস, তো মাইনাসও কেটে দিলাম। তাহলে 6.28 ইকুয়াল 0.16 ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল 6.28 বাই 0.16, 39। শেষ। এখানে কি কনফিউশন বলো? কনফিউশন মানে লাস্ট এটা লেখা হয়েছে ওমেগা ইকুয়াল টু মানে 39.25 কে, মানে ওইটা তো আলাদাভাবে ডিরেকশন দেখানো হচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে, এইটা হচ্ছে 39.25 হচ্ছে ভ্যালু বের করলাম, এই ওমেগা ভ্যালু। কিন্তু ওমেগাকে যদি আমরা ডিরেকশন সহ লিখতে চাই, তাহলে তো এই যেরকম করে লিখতে হবে, ওমেগা ভেক্টর ইকুয়াল, এই ওমেগা ভেক্টর ইকুয়াল ওমেগার ভ্যালু তার সাথে কে। অথবা তুমি এভাবেও লিখতে পারো, ওমেগা ইকুয়াল এই 39.25 পুরোটা লিখলাম না, 39.25 অ্যান্টি ক্লকওয়াইজ, আপত্তি নাই, অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে পারো, এভাবে লিখলেও হবে। এই অংশ থেকে এইটুকু আসছে, আর এটা আমি পরে লিখেছি ভেক্টর সহ, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এই এখানকার কে নাই এই জায়গায়, বুঝছো? আমি বুঝতে পারছি তুমি কনফিউশন পড়ে যাচ্ছ যে আলটিমেটলি এখানে কে ভ্যানিশ করে দিলাম, আই করে দিলাম, আবার কোত্থেকে আসলো? আসলে কোত্থেকে আসলো না, এটা ভ্যালু পেয়েছি, পরে আমি ডিরেকশন সহ লিখেছি এই। আচ্ছা, এই একই ভাবে আমি আর এটা করব না। তোমরা চাইলে এই 90 ডিগ্রি পজিশন করতে পারো, এবং তোমরা বুঝতেই পারতেছো 90 ডিগ্রি পজিশন হলে বি পয়েন্টটা চলে আসবে এখানে, এবং এই ডি পয়েন্টটা চলে আসবে এখানে, এরকম একটা ফরম্যাটে হবে। ওই ঠিক আগের মতোই তোমাকে ওই ওমেগার ভ্যালুটা যেহেতু জানা আছে, ওখান থেকে আর বি বাই এ বের করতে হবে। আর বি বাই এ এক্ষেত্রে হয়ে যাবে 6.28। তোমরা বুঝতেই পারতেছো, কেননা এই এ পয়েন্ট যদি এটা হয় আর বি পয়েন্ট যদি এটা হয় এই 90 ডিগ্রির কারণে, তাহলে এই বি পয়েন্ট যদি সার্কুলার পাথে মুভ করে, তাহলে আমি যদি তোমাকে বলি যে এটা ক্লকওয়াইজ মুভ করছে, তাহলে বি পয়েন্টের ভ্যালোসিটি কত? বি পয়েন্টের ভ্যালোসিটি হবে এইভাবে নিচের দিকের ডিরেকশন, ট্যানজেনশিয়াল ডিরেকশন। ঠিক এখানে ওইরকমই পাবা। তো এই সেম ভাবে এটাও 90 ডিগ্রির জন্য করে ফেলো। 90 ডিগ্রির জন্য এইভাবে একটা আসবে, এই বাদ বাকি বি আর ডিটা প্লেন মোশন হিসেবে করা লাগবে, করলে এরকম আসবে। আবার ওই একই ফর্মুলা ব্যবহার করতে হবে, ব্যবহার করে এখানে এরকম করলে তোমরা এটা দেখো। হ্যাঁ, একই স্টাইল। বুঝতে পেরেছো? এমনি অনেক সময় হয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে হয়তো 1 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু অনেক সময় লেগে গেল। আচ্ছা, তাহলে এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, তোমরা 10 দিনের মতো সময় পাবে। হ্যাঁ, 10 দিনের মতো সময় পাবে। এই আমরা এইটা দেখি, এই যে আমাদের এই অংশের প্রবলেম শুরু হয়েছে 15.38 থেকে, তাই না? 15.38 থেকে এখানে অনেকগুলো প্রবলেম, যেগুলো আমরা ক্লাসে কিছুটা করিয়েছি, আর তোমরাও হয়তো বাসায় করেছো কিনা আমি জানি না। তো এই প্রবলেম শেষ হয়েছে 15.38 থেকে এই 15.72 পর্যন্ত প্রবাবলি। হ্যাঁ, তাহলে 15.38 থেকে 15.72 এই অংশের প্রবলেমগুলো। এরপরে যেটা আছে ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন, এটা একটা
টেকনিক, ওই প্লেন মোশন সলভ করার জন্য এটা আবার ডিফারেন্ট একটা টেকনিক। আমরা এটা নেক্সট ক্লাসে দেখব এই টেকনিকটা কিভাবে করে। কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে যে এই 3টা এই প্রবলেম তোমাদের বাছতে হবে ওখান থেকে। 15.38 থেকে 15.72 এই প্রবলেমের মধ্যে প্রথম দিককার একটা প্রবলেম, মাঝখানের একটা প্রবলেম এবং শেষের দিককার একটা প্রবলেম। প্রত্যেকে 3টা প্রবলেম বেছে 3টা প্রবলেম সলভ করবে। সলভ করে খাতার মধ্যে সলভ করবে, হ্যাঁ? খাতার মধ্যে সলভ করে সেগুলো ছবি তুলবে। ছবি তুলবে বলতে ডাইরেক্ট ছবি না, ওই তোমরা ক্যাম স্ক্যানার বা এই ধরনের সফটওয়্যারের সাথে পরিচিত কিনা? এই সফটওয়্যার যেগুলো স্ক্যান করে। জি স্যার। জি স্যার, জি স্যার। এই ধরনের কিছু সফটওয়্যার আছে তোমরা হয়তো জানো, যেগুলো কাজ হচ্ছে স্ক্যান করা। মানে এই আমরা নর্মাল ছবি তুললে যেমন একদম রঙিন ছবি আসে, ওখানে ওরা ওইটাকে ওই সাদা কালো একটু ইফেক্ট দিয়ে এই বানিয়ে দেয়, মানে পেজ পড়া যায় আর কি। স্ক্যান করলে যেরকম পেতাম সেরকম পাই। তো ওই ক্যাম স্ক্যানার বা এই ধরনের সিমিলার যে সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করে ধরে নাও এই 3টা প্রবলেমে তোমার 5 পেজ হয়ে গেল বা 3 পেজই হয়ে গেল। তাহলে ওই 3 পেজ তুমি একসাথে ছবি তুলবা, ওরা দেখবা একসাথে তুললে সেটা আবার পিডিএফ বানিয়ে দেয়। একসাথে করলে পিডিএফ হয়ে যায়, একটা ফাইল হয়ে যায়, 3টা ছবির একটা ফাইল পিডিএফ। তাহলে সেই পিডিএফটা তোমরা এই অ্যাসাইনমেন্টে আপলোড করে দিবা 10 দিন সময়। এজন্য আমি বলি এগুলো আগেই করে ফেলা ভালো। 3টা প্রবলেম প্রত্যেকে আরবিটারি নিজেদের মতো চয়েস করবা। তোমার জন্য তোমার 3টা তুমি চয়েস করবা। প্রবলেম রেঞ্জ হচ্ছে 15.38 থেকে 15.72 এর মধ্যে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা ওই যে ক্যাম স্ক্যানার স্যার এমনি ছবি তুলে পিডিএফ করলে কি প্রবলেম হবে? হবে, কিন্তু এক জায়গায় ছবি তুলে পিডিএফ করা তোমার জন্য কষ্ট আর কি। ক্যাম স্ক্যানার একবারই করে দেয়, আর না হলে একবার তুমি করতে পারো। ল্যাপটপে নিয়ে ওই যে ওয়ার্ড ফাইলের ওখানে যদি ছবিগুলো হ্যাঁ, তোমরা যারা অ্যাডভান্স ইউজার আছো তারা তো ওয়েলকাম, তারা তো ওভাবেই করবা, কোনো অসুবিধা নাই। আর যদি যারা একদমই খুব একটা ফোন চালাচ্ছ, ল্যাপটপ নাই, তারা ওভাবে করতে পারো ক্যাম স্ক্যানার দিয়ে। বাট আলটিমেটলি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আর আমার ধারণা তোমরা অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হয় এটা অলরেডি ভিডিও পেয়ে গেছো এবং সেটা জানো, তাই না? কীভাবে সাবমিট করে একটা ভিডিও আমরা কিন্তু দিয়ে দিয়েছি ওই তোমাদের গ্রুপে। তো ঠিক আছে, এই পর্যন্তই। সেটা কথা ছিল স্যার। স্যার বলো। স্যার মানে কি বলতেছি, ওই আর কি ক্লাসের ভিতরে আজকে স্যার আধা ঘন্টার মতো স্যার থাকতে পারেনি, তাই এই ভিডিওটা